আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে বোটানির সর্বশেষ অধ্যায় জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ চ্যাপ্টারে। তো বায়োলজিতে সবচেয়ে বোরিং একটা চ্যাপ্টারের ক্লাস শুরু হতে যাচ্ছে। আর আমি চেষ্টা করব যেন আজকের ক্লাসটা করার পর তুমি অন্তত এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে একটু হলেও যেন স্বাচ্ছন্দ্য ফিল করো। তো চলো আমাদের এই প্রচেষ্টার শুরু করা যাক। প্রথমত আমরা একটু দেখি যে এই যে রিটার সাহেব উনি হচ্ছে ইকোলজি শব্দটি ব্যবহার করেছিলেন প্রথম। তো এই সায়েন্টিস্টের নামটা একটু দেখে রাখো। রিটার সাহেব উনি ইকোলজি শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন। ওকে, আচ্ছা। তারপর প্রজাতি প্রজাতি থেকে আমাদেরকে দুইটা পয়েন্ট একটু ভালোভাবে দেখতে হবে। প্রথমত, সর্বাধিক মিল সম্পন্ন হওয়া লাগবে। আমরা কখন প্রজাতি হিসেবে চিহ্নিত করব? যখন দেখব যে সর্বাধিক মিল সম্পন্ন এবং তাদের মধ্যে যে বিপরীত লিঙ্গের মিলনের মাধ্যমে উর্বর সন্তান জন্ম হচ্ছে। বিপরীত লিঙ্গের মিলনের মাধ্যমে উর্বর সন্তান জন্ম হচ্ছে, তখন আমরা সেটাকে প্রজাতি বলতে পারবো। তো এটা একটা সহজ উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি যে দুটা বিড়াল মনে করো, দুইটা বিড়ালের মধ্যে সর্বাধিক মিল থাকবে। এটা কিন্তু এমন হবে না যে একটা বিড়ালের সাথে একটা ছাগলের সর্বাধিক মিল থাকবে, এরকম কিন্তু না। একটা বিড়ালের সাথে একটা বিড়ালেরই সর্বাধিক মিল থাকবে। অ্যান্ড একটা বিড়াল তার বিপরীত লিঙ্গের বিড়ালের সাথে মিলনের মাধ্যমে উর্বর সন্তান উৎপাদন করবে। এখন প্রশ্ন হচ্ছে, উর্বর সন্তান জিনিসটা কি? উর্বর সন্তান হচ্ছে মিলনের মাধ্যমে যে নতুন প্রজন্মটা আসবে, তারাও মিলনের মাধ্যমে সেমভাবে নতুন আরেকটা প্রজন্ম আনতে সক্ষম। হ্যাঁ, তাদের মিলনের মাধ্যমেও নতুন একটা প্রজন্ম সৃষ্টি হবে, এই আর কি। তো নিচেও এইখানটায় দেখো সেম কথাই বলা আছে যে প্রজাতির বৈশিষ্ট্য। এখান থেকে আমাদেরকে দুইটা জিনিস বেশি ভালোভাবে দেখতে হবে, যে বাহ্যিক বৈশিষ্ট্যে সর্বাধিক মিল সম্পন্ন হবে আর তাদের মিলনের মাধ্যমে উর্বর সন্তান উৎপাদন হবে। ওকে, আর নিরবিচ্ছিন্নতা যে ব্যাপারটা, এটা কি? নিরবিচ্ছিন্নতার ব্যাপারটা হচ্ছে বৈশিষ্ট্যের নিরবিচ্ছিন্নতা। যে দুইটা বিড়াল, তারা তো একই প্রজাতি, তাদের মধ্যে পার্থক্য থাকতেই পারে, যে রঙের বিভিন্নতা থাকতে পারে। তারপর দেখা যাচ্ছে যে একটার লেজ একটু বড়, একটার লেজ একটু ছোট, এমন হতেই পারে। কিন্তু এমন নয় যে পার্থক্যটা এমন হবে যে এটা মনে হবে যে আলাদা প্রজাতি, এমন হবে না। হালকা একটু পার্থক্যের ডিফারেন্স থাকবে, কিন্তু এমন বড় পার্থক্য নয় যে মনে হবে এটা আলাদা কোনো প্রজাতি। ঠিক আছে? আচ্ছা, একটি প্রজাতিভুক্ত জীবসমূহ একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত। এটা তো সিম্পল কথা। আচ্ছা, তারপর এখান থেকে আমরা একটু দুইটা পাটের বৈজ্ঞানিক নাম একটু দেখে নিই। কর্করাস ক্যাপসুলারিস, কর্করাস অলিটোরিয়াস। কর্করাস ক্যাপসুলারিস হচ্ছে সাদা পাট, আর কর্করাস অলিটোরিয়াস হচ্ছে তোষা পাট। ঠিক আছে? আমরা এই তোষা পাট সম্পর্কে আগেই দেখছি, যে তোষা পাট নিয়ে ওই যে ডক্টর মাকসুদুল আলম উনি গবেষণা করছিলেন এবং তোষা পাটের যে জিনোম ওইটা উনি আবিষ্কার করেছিলেন, তাই না? তো জীব প্রযুক্তি চ্যাপ্টারে কিন্তু আমরা এটা দেখে আসছি, এর পূর্বের চ্যাপ্টার। আচ্ছা আচ্ছা, পপুলেশন বা জীবগোষ্ঠী, এইটা এখানটা একটু সুন্দর একটা সিকোয়েন্স আছে। সিকোয়েন্স দিয়ে যদি আমরা বুঝি তাহলে একই সাথে আমরা প্রজাতি, জীবগোষ্ঠী, কমিউনিটি, এই তিনটা জিনিস কাভার করে ফেলতে পারবো। তো আমরা একটু প্রথমে দেখি। ধরো এটা একটা এলাকা, তো এইখানে মানুষ তো একটা প্রজাতি, রাইট? মানুষের প্রজাতি বসবাস করতেছে, অনেকগুলা মানুষ একসাথে বসবাস করতেছে। তো এইটা হচ্ছে মানুষের পপুলেশন। ঠিক আছে? তারপর ধরো যে সেমভাবে অনেকগুলা বাঘ একসাথে বসবাস করতেছে। সো অনেকগুলা বাঘের প্রজাতি একসাথে বসবাস করতেছে, এটা হচ্ছে বাঘের পপুলেশন, তাই না? দেন একইভাবে ধরো যে অনেকগুলা হরিণ বসবাস করতেছে একসাথে, মানে হরিণের প্রজাতি, এখানে অনেকগুলা হরিণের প্রজাতি। তো এটা হরিণের পপুলেশন। ঠিক আছে? এটা মানুষের পপুলেশন, বাঘের পপুলেশন, হরিণের পপুলেশন। তাহলে আমরা এইটা বুঝতে পারলাম যে একই প্রজাতির অনেকগুলা সদস্য যখন একসাথে বসবাস করবে তখন ওইটাকে আমরা বলবো পপুলেশন, তাই না?
এবার ধরো যে মানুষের পপুলেশন, বাঘের পপুলেশন, হরিণের পপুলেশন, এদেরকে একসাথে কি বলা হবে? এদেরকে একসাথে বলা হবে হচ্ছে একটা জীব সম্প্রদায়। ঠিক আছে, এদেরকে একসাথে বলা হবে জীব সম্প্রদায় বা কমিউনিটি। ওকে, দেখো, একটি নির্দিষ্ট স্থানে একই সময়ে বসবাসকারী একই প্রজাতির একদল জীবকে বলা হয় পপুলেশন বা জীবগোষ্ঠী। আর ওই একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী সম্মিলিত পরস্পরের উপর ক্রিয়াশীল সব প্রজাতির সব পপুলেশন, মানে আলাদা আলাদা প্রজাতি আলাদা আলাদা পপুলেশন ক্রিয়েট করতেছে, এই সবগুলা পপুলেশন মিলে হবে হচ্ছে জীব সম্প্রদায় বা কমিউনিটি। ওকে, আচ্ছা, দেন সব জীবের সব কমিউনিটি মিলে হবে হচ্ছে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। আর ভৌত পরিবেশের মধ্যে কি কি আছে তুমি দেখো, ভৌত পরিবেশের মধ্যে আছে হচ্ছে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, অশ্বমণ্ডল। বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, অশ্বমণ্ডল। বায়ু মানে কি বাতাস অঞ্চলটা বোঝাচ্ছে, বাড়িমণ্ডল অর্থাৎ পানি অঞ্চলটা বোঝাচ্ছে, অশ্বমণ্ডল মানে পাহাড় মাটি এগুলো আর কি। তো এটা নিয়েই হচ্ছে আমাদের ভৌত পরিবেশ গঠিত। সো ভৌত পরিবেশের সাথে এই জীবমণ্ডল বা বায়োস্ফিয়ারের যে সম্পর্ক, জীবমণ্ডলটা কি নিয়ে গঠিত হয়েছিল, মানে দেখো, প্রথমে ছিল প্রজাতি, প্রজাতি থেকে আসলো হচ্ছে পপুলেশন, পপুলেশন থেকে আসলো কমিউনিটি, কমিউনিটি থেকে আমরা পাইলাম জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। এবার এই জীবমণ্ডল বা বায়োস্ফিয়ারের সাথে আমাদের এই ভৌত পরিবেশের এই যে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, অশ্বমণ্ডল, এদের সাথে যে কানেকশন, এই কানেকশনটাকে আমরা বলবো হচ্ছে ইকোস্ফিয়ার। ওকে, এটাকে বলবো ইকোস্ফিয়ার। তো আশা করি সিকোয়েন্সটা বুঝতে পারছো ভালোভাবে। ওকে, এখন জীবগোষ্ঠী বা পপুলেশনের বৈশিষ্ট্য ইজি, একটু জাস্ট ডট কানেক্ট করে পড়তে হবে, তাহলে একদম ইজি হয়ে যাবে, প্যারা নেওয়ার কিছু নাই। জীবগোষ্ঠীর প্রধান প্রধান বৈশিষ্ট্য নিম্নরূপ। প্রথমত ঘনত্ব বা বিস্তার। একটা জীবগোষ্ঠী, আচ্ছা, পপুলেশন জিনিসটা আমাদের মাথায় আছে তো, যে একই প্রজাতির অনেকগুলো সদস্য একসাথে বসবাস করলে সেটাকে আমরা বলবো পপুলেশন, তাই না? তো একই প্রজাতির ধরো যে অনেকগুলা ছাগল একসাথে বসবাস করতেছে, তো তাদের মধ্যে অল্প সংখ্যক সদস্য থাকলে আমরা বলবো যে ঘনত্বটা কম, বেশি সংখ্যক থাকলে বলবো যে ঘনত্বটা বেশি। যেমন তোমার পরিবারে যদি 10 জন একসাথে বসবাস করো তোমরা, তাহলে বলা হবে যে এটা একটা যৌথ পরিবার, ঘনত্বটা একটু বেশি, সেটা বলবো, তাই না? কিন্তু যদি ধরো যে তোমার পরিবারে তুমি, তোমার মা বাবা 3 জন বসবাস করতেছো, তখন আমরা বলবো যে আসলে এই পরিবারের ঘনত্বটা একটু কম, মানুষের ঘনত্ব কম, এই আর কি, ঘনত্ব বা বিস্তার। তো জীবগোষ্ঠীতে ঘনত্ব বা বিস্তার থাকবে, জন্ম মৃত্যু হার থাকবে, তাই না? ওই যে জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, সকল জীবেরই কিন্তু মৃত্যু আছে। তো জন্ম মৃত্যুর একটা হার আছে অবশ্যই। সংখ্যা বৃদ্ধি শক্তি, জন্ম হইলেই তার তো সংখ্যা বৃদ্ধি হবে, তাই না? সংখ্যা বৃদ্ধির শক্তি আছে। সীমিতকরণ শক্তি, মারা গেলে তুমি সীমিত হয়ে যাবা, মানুষ যখন মারা যায় তখন আস্তে আস্তে পপুলেশনটা সীমিত হইতে থাকে, আবার জন্মাইলে পপুলেশনটা আবার বৃদ্ধি হয়, এই আর কি। বয়সের বন্টন, যেমন মানুষ, তোমার পরিবারে তোমার দাদার বয়স বেশি, তোমার বাবার বয়স তার থেকে কম, তোমার বয়স তোমার বাবার থেকে কম, এই যে বয়সের একটা সুন্দর বন্টন আছে, এটাই বয়সের বন্টন থাকবে, তাই না? জীবগোষ্ঠীর ভারসাম্য, এই যে মানুষ যেমন জন্মগ্রহণও করে, আবার মানুষ মারাও যায়। আমি একসময় ভাবতাম ছোটবেলায় যে এমন যদি হতো যে মানুষ অমর হতো, কারোর কোনো মৃত্যু নাই কিন্তু জন্ম হবে, এরকম যদি হইতো, তাহলে আর কেউ দুঃখিত হবে না, এক প্রিয়জন হারানোর বেদনায় কেউ ব্যথিত হবে না, আমি এটা ভাবতাম। কিন্তু আসলে এখন বুঝতে পারি, মানে একটু বড় হয়ে বুঝতে পারছিলাম আর কি, যে আসলে এরকম হইলে পৃথিবীর ভারসাম্যটা বজায় থাকবে না, পৃথিবী ওভার পপুলেটেড হয়ে যাবে। এমনি তো যে বাংলাদেশ দেখো কতটা ওভার পপুলেটেড একটা কান্ট্রি, তো পৃথিবীতেই তখন আর মানুষের জায়গা দেওয়া সম্ভব হবে না, খাবারের সংকট দেখা দিবে, বাসস্থানের সংকট দেখা দিবে। তো সৃষ্টিকর্তা আসলে খুব সুন্দর একটা ভারসাম্য বজায় রাখার জন্য জন্ম মৃত্যুর এই সিকোয়েন্সটা দিয়ে রাখছেন। তো উনিই তো উত্তম পরিকল্পনাকারী। তো যদি এমন হইতো যে মানুষ আর মারা যাচ্ছে না, সবাই জীবিত থাকতেছে আজীবন, সবাই অমর অমর, তাহলে কি হতো? ওই যে বাসস্থান,
তারপর খাদ্যের সংকট দেখা দিত যখন, তখন কিন্তু মানুষ আর একে অপরের সুস্থতার জন্য দোয়া করতো না, তখন একজন অপরজনের অসুস্থতার জন্য দোয়া করতো, যেন দ্রুত পৃথিবী থেকে বিদায় হয়, পৃথিবীতে একটু জায়গা ক্রিয়েট হয়, পৃথিবীর এই ভারটা একটু কমে। হ্যাঁ, তো বুঝো কতটা প্যাথেটিক হইতো সিচুয়েশনটা। তো আসলে এই সৃষ্টিকর্তার প্রশংসাই করতে হয়, তিনি কত উত্তম পরিকল্পনা করে পৃথিবীটা বানাইছেন। জীবগোষ্ঠীর বৃদ্ধি, অবশ্যই জীবগোষ্ঠীর বৃদ্ধি আছে। তো আমরা পপুলেশনের যে বৈশিষ্ট্যগুলো ভালো করে বুঝতে পারলাম আশা করি। তারপর পপুলেশন বা উদ্ভিদ প্রজাতি বন্টনে প্রধান প্রভাবক সমূহ। জলবায়ুগত প্রভাবক, জলবায়ুগত একটা প্রভাবক অবশ্যই আছে, যে ধরো যে যেখানে প্রচণ্ড পরিমাণে বরফ পড়ে সেখানে কিন্তু দেখা যাবে যে মানুষের সংখ্যা একটু কম হবে। আবার যেখানে প্রচুর পরিমাণে গরম পড়ে সেখানে মানুষ টিকে থাকতে একটু অসুবিধা বোধ করবে, কিন্তু নাতিশীতোষ্ণ অঞ্চলে কিন্তু মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করবে। তারপর গাছপালার জন্যও কিন্তু একটা উপযোগী আবহাওয়ার প্রয়োজন, তাই না? যদি আবহাওয়া খুব খুব একদম প্রতিকূল আবহাওয়া হয় তাহলে সেখানে কিন্তু জীবের টিকে থাকা বেশ কঠিন হবে। তো জলবায়ুগত একটা প্রভাবক আছেই। মৃত্তিকাজনিত প্রভাবক, মৃত্তিকা মানে কি? মাটি। তো একটা জায়গায় কতগুলা প্রাণী বা উদ্ভিদ জন্মাবে, কি পরিমাণ প্রাণীর স্থায়িত্ব থাকবে এখানে, এটার সাথে কিন্তু মাটির অনেক সম্পর্ক আছে। যে মাটিতে তাপমাত্রা কেমন, মাটিতে ঠিকঠাকভাবে উদ্ভিদ জন্মে কি না, ওইখানে টিকে থাকার উপযোগী কি না, এগুলো অনেক কিছুই কিন্তু ডিপেন্ড করে। সো মৃত্তিকাজনিত একটা প্রভাব আছেই। ভূসংস্থান সম্পর্কিত, আচ্ছা, ভূসংস্থান সম্পর্কিত প্রভাবক এইটা যে পৃষ্ঠটা আসলে কোথায় অবস্থিত, অনেক উঁচুতে, অনেক নিচুতে, এই যে জিনিসগুলা এটা ডিপেন্ড করে। যেমন সমুদ্রপৃষ্ঠ হতে উচ্চতা, দেখা যাচ্ছে যে যেগুলা পাহাড় অঞ্চল ওইগুলা কিন্তু অনেক উঁচুতে অবস্থিত, ওইখানে দেখা যাচ্ছে যে ঠিকঠাকভাবে উদ্ভিদ জন্মাইতে পারে না, সব ধরনের উদ্ভিদ ওইখানে জন্মায় না। তো ভূসংস্থান সম্পর্কিত একটা প্রভাব আছেই। জীব সম্পর্কিত প্রভাবক, এটা কীরকম, যে একটা নির্দিষ্ট অঞ্চলে কি কি ধরনের জীব থাকে। জীব সম্পর্কিত প্রভাবক কীরকম, যে একই জায়গায় যদি ধরো অনেকগুলা সাপ আছে, ওই জায়গায় কিন্তু ব্যাঙের টিকে থাকাটা কঠিন হবে, কারণ সাপ ব্যাঙকে খেয়ে ফেলবে। আবার একই জায়গায় ধরো অনেকগুলা বাঘ আছে, আবার অনেকগুলা হরিণও আছে, তো বাঘ কিন্তু ক্রমাগত হরিণ খেতেই থাকবে। কিন্তু এমন যদি হইতো যে ব্যাঙ আছে ওইখানে, সাপের সংখ্যা কম, তাহলে কিন্তু ব্যাঙ সহজেই বংশবিস্তার করবে, এখানে ব্যাঙের সংখ্যা বৃদ্ধি হবে, বৃদ্ধি হতেই থাকবে। এটাই যে জীব সম্পর্কিত একটা প্রভাব আছেই, এই আর কি। আচ্ছা, জীব সম্প্রদায়, কমিউনিটি, আমরা দেখলাম যে পপুলেশন থেকে হয় হচ্ছে কমিউনিটি, মানে অনেকগুলা পপুলেশন মিলে কমিউনিটি ক্রিয়েট করে। এখন কমিউনিটিতে কী কী বৈশিষ্ট্য আছে এটা একটু দেখি আমরা। প্রজাতির বিভিন্নতা, ওই যে যেটা দেখলাম যে ওই চিত্রটা যদি আমরা একটু দেখে আসি, এই যে দেখো, মানুষের কমিউনিটি, বাঘের কমিউনিটি, হরিণের কমিউনিটি, ও সরি, বাঘের পপুলেশন, মানুষের পপুলেশন, হরিণের পপুলেশন, এরা মিলে টোটালি হচ্ছে একটা কমিউনিটি সৃষ্টি করছে। তাহলে এখানে আলাদা আলাদা প্রজাতি আছে কিনা, হরিণের প্রজাতি আছে, মানুষের প্রজাতি আছে, বাঘের প্রজাতি আছে, সো প্রজাতির একটা বিভিন্নতা আছেই তো, তাই না? ওকে, তারপর বৃদ্ধির ধরন এবং বন্টন, যেহেতু প্রজাতি আলাদা আলাদা, সো এখানে সব প্রজাতির তো আর বৃদ্ধির ধরন এক না, গঠন তো এক না। বাঘের গঠন একরকম, মানুষের গঠন একরকম, বৃদ্ধির ধরন দেখা যাচ্ছে যে বাঘের বাচ্চা, ছাগলের বাচ্চা, হরিণের বাচ্চা, এগুলা পেট থেকে হওয়ার সাথে সাথে মানে জন্মগ্রহণের পর পরই দেখা যাচ্ছে যে দৌড়ানো শুরু করে, কিন্তু মানুষের বাচ্চা কি হয়, জন্মগ্রহণের পর অন্তত অনেক দিন পর হচ্ছে হাঁটা হাঁটা শেখে, তাই না? তো এটাই যে বৃদ্ধির ধরন এবং গঠনে বিভিন্নতা আছে। আধিপত্য, আধিপত্য জিনিসটা কীরকম, যে একটা জায়গায় নির্দিষ্ট অঞ্চলে যার শক্তি বেশি সে আধিপত্য বিস্তার করবে, যেমন হরিণের উপর বাঘ আধিপত্য বিস্তার করবে। তারপর তুমি যদি বলো যে
যে জায়গাটা ওই যে বললাম যে ব্যাঙ আছে যেখানে, সাপ আছে যেখানে, ওইখানে ব্যাঙের উপর সাপ আধিপত্য বিস্তার করবে। হ্যাঁ, এরকম শক্তিশালীরা হচ্ছে তার থেকে কম শক্তিশালীদের উপর আধিপত্য বিস্তার করবে। এই স্তর বিন্যাস। আচ্ছা, স্তর বিন্যাস থেকে একটু আমাদেরকে চারটা জিনিস দেখতে হবে, বুঝতে হবে একটু। ওভার স্টোরি, আন্ডার স্টোরি, ট্রান্সগ্রেসিভ আর চারা স্তর জিনিসটা কি। ধরো এই একটা জঙ্গল, এখানে বড় বড় গাছ আছে, এ হচ্ছে বড় উঁচু উঁচু গাছ। আবার কিছু গাছ থাকবে যে একদম ছোটও না একদম উঁচুও না, মাঝারি টাইপের, এরকম মাঝারি গাছ। আবার কিছু গাছ থাকবে যে এই যে উঁচু উঁচু গাছ, উঁচু গাছ মাঝারি গাছ, এগুলার ছায়াতে জন্মাতে পছন্দ করে, এগুলার ছায়াতে জন্মগ্রহণ করবে, এরকম গাছ থাকবে। আবার কিছু গাছ থাকবে যেগুলা হচ্ছে একদম চারা অবস্থায় থাকে, এরকম চারা, একদম চারা অবস্থায় থাকবে। হুম। আর আরেকটা টাইপ আছে কি, এই যে একদম মাটির সাথে লেপ্টে থাকে, যেমন এই যে শৈবাল ছত্রাক এইগুলা এরকম মাটির থাকে, মাটির সাথে লেপ্টে থাকে। তো এই যে একদম বড় বড় যে গাছগুলা, এগুলাকে বলা হয়ে থাকে হচ্ছে ওভার স্টোরি, সবচেয়ে উঁচু বৃক্ষগুলা। হুম, এদেরকে বলা হয় ওভার স্টোরি। ওকে, তারপর আন্ডার স্টোরি কোনগুলা, যে ওভার স্টোরির থেকে একটু ছোট, ওভার স্টোরির থেকে একটু ছোট যেগুলা, এই যে মাঝারি টাইপের গাছগুলা, এইগুলা হচ্ছে আন্ডার স্টোরি ধরনের। ওকে, তারপর ট্রান্সগ্রেসিভ স্তর যেটা, সেটা হচ্ছে ছায়াপ্রিয়, ছায়াপ্রিয়, এই যে এটা হচ্ছে ছায়াপ্রিয় উদ্ভিদ। তো এইগুলা কি হয় যে বড় বড় গাছের ছায়াতে এরা অবস্থান করে। অনেক সময় তোমার এটা মিক্স হয়ে যেতে পারে যে ছায়াপ্রিয় কোনটা আর হচ্ছে তোমার আন্ডার স্টোরি কোনটা। আন্ডার স্টোরি হচ্ছে বড় গাছের থেকে একটু ছোট, আর ছায়াপ্রিয় হচ্ছে বড় গাছ মাঝারি গাছ এদের ছায়াতে অবস্থান করে। তো এর যে ইংলিশ টার্মটা দেওয়া আছে এটা একটু মনে রেখো, ট্রান্সগ্রেসিভ, ছায়াপ্রিয়। এই যে গ্রেস, গ্রেস মানে কি, গ্রেস মানে হচ্ছে দয়া, গ্রেস মানে হচ্ছে দয়া। দেখো বড় গাছ মাঝারি গাছ এগুলা দয়া করে একটু ছায়া দিচ্ছে, সেই ছায়ার তলে কিন্তু অবস্থান করতেছে হচ্ছে এই ট্রান্সগ্রেসিভ উদ্ভিদগুলা। তো এইভাবে মনে রাখবা যে ট্রান্সগ্রেসিভ মানে হচ্ছে ছায়া প্রিয়। ওকে, আচ্ছা, আরেকটা টাইপ আছে হচ্ছে চারা স্তর। চারা স্তর, চারাগুলা কি যে বড় বৃক্ষের চারা, যে এই যে বড় বড় গাছ যেগুলা, এগুলা তো আর হুট করে এত বড় হয়ে যায় নাই, এরাও তো একটা সময় চারা অবস্থায় ছিল। মাঝারি গাছগুলাও তো হুট করে এরকম বড় হয়ে যায় নাই, এরাও তো একসময় চারা অবস্থায় ছিল। আবার কিছু কিছু উদ্ভিদ আছে যে সারা জীবনই কিন্তু ওরা ওই চারার মতো এরকম সাইজেই থাকে, ওরা খুব একটা বড় হয় না। হ্যাঁ, তো এদের মিলেই হচ্ছে এই চারা স্তর গঠিত। আর পঞ্চম আরেকটা জিনিস সেটা হচ্ছে ভূসংলগ্ন স্তর। ভূসংলগ্ন স্তর এটা কি, এখানে প্রচুর হিউমাস থাকে, ওই যে বললাম যে ব্যাকটেরিয়া ছত্রাক, এইগুলা হচ্ছে ভূসংলগ্ন স্তর, একদম মাটির সাথে লেপ্টে থাকার কায়দা, এই আর কি। আচ্ছা, ক্রমাগমন, ক্রমাগমন জিনিসটা কি, এটা তোমাকে একটু উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। যে ধরো একটা পুকুর, পুকুরে সাধারণ অবস্থায় কি থাকে, পানি থাকে, ওইখানে মাছ থাকে বিভিন্ন ধরনের, তারপর ব্যাঙ থাকে, অনেক সময় আহ, পানিতে থাকা বিভিন্ন সাপ থাকে যেগুলা মাছ খায়, ব্যাঙ খায়, ধরে খায়, তাই না? তো যদি এমন হয় যে অনেক দিন বৃষ্টিপাত নাই, আবার ওইখানে মানুষ নতুন করে পানিও দেয় নাই, তাহলে পানি শুকিয়ে যাবে। তো পানি শুকিয়ে গেলে তো ওইখানে কোনো মাছ থাকবে না, সাপ থাকবে না, ব্যাঙ থাকবে না, ওইখানে নতুন করে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মাবে, একটা জঙ্গলে পরিণত হবে। তাহলে বোঝো যে কিভাবে পরিবেশের পরিবর্তন আসতে পারে, ক্রমাগমন হইতে পারে কিভাবে। যে যেইখানটায় এক সময় মাছ ব্যাঙ সাপ থাকতো সেখানে আহ, অবস্থার পরিবর্তনের সাথে সাথে সময় যেতে যেতে এক সময় সেখানে জঙ্গলে পরিণত হয়ে গেছে, এটাই হচ্ছে ক্রমাগমন। খাদ্য স্তর গঠন ও পুষ্টির স্বয়ংসম্পূর্ণতা, এটা কি, যে এই যে একটা কমিউনিটি গঠন হয়, কমিউনিটির মধ্যে অনেক ধরনের প্রজাতি থাকে, যেমন দেখলাম যে মানুষ ব্যাঙ বাঘ
এরকম বিভিন্ন প্রজাতি নিয়ে কমিউনিটি সৃষ্টি হতে পারে। তো প্রতিটা কমিউনিটির ভেতরে একটা খাদ্যের শৃঙ্খল থাকে, যে ধরো যে ঘাস ফড়িংকে খাবে ব্যাঙ, ব্যাঙকে খাবে সাপ, সাপকে খাবে ঈগল, এরকম একটা খাদ্য শৃঙ্খল থাকে, খাদ্যের একটা স্তর থাকে প্রত্যেকটা কমিউনিটিতে। এই আচ্ছা, সময়ের সাথে সম্প্রদায়ের পরিবর্তন, ওই যে ওই পুকুরের ওই উদাহরণটা দিয়েও বলা যায় যে সময়ের সাথে সাথে সেখানে সম্প্রদায়ের পরিবর্তন হতেই পারে। যে দেখা যাচ্ছে যে তুমি যদি একটা ডোবার কথা চিন্তা করো, একটু নিচু জায়গায় চিন্তা করো, যে বর্ষাকালে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, যার কারণে সেম জায়গায় বর্ষাকালে বিভিন্ন ধরনের মাছের আগমন হয়, বিভিন্ন ধরনের পোকার আগমন হয়। আবার যখন গ্রীষ্মকাল থাকে ওইখানে সময়ের পরিবর্তনের সাথে সাথে ওইখানে নানা ধরনের উদ্ভিদ জন্মায়, ওইখানে নানা ধরনের স্থলজ প্রাণীগুলো দেখা যায়। তো এটাই, সময়ের সাথে সাথে সম্প্রদায়ের পরিবর্তন হতে পারে। ওকে, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম, ওই যে একদম শুরুতে আমরা দেখছি যে ইকোলজি শব্দটা ব্যবহার করছিলেন কে, রেইটার, তাই না? ওনার নামটা ভুলে যাও না। আচ্ছা, পুষ্টি উপাদান সঞ্চয়, পুষ্টি উপাদান সঞ্চয় থাকতে পারে তিনটে স্থানে। প্রথমত বায়োমাস, বায়ো মানে কি, জীব, জীবের মধ্যে জীবন্ত, এই যে জীবিত জীবের মধ্যে থাকতে পারে। দ্বিতীয়ত লিটারের মধ্যে, অর্থাৎ মৃত জৈব বস্তুর মধ্যে থাকতে পারে। তৃতীয়ত মাটিতে থাকতে পারে। ঠিক আছে, তাহলে জীবন্ত বস্তুর মধ্যে, মৃত বস্তুর মধ্যে এবং মাটিতে, এই তিনটা জায়গায়। আর এই যে অন্য নামগুলা মনে রাখো, বায়োমাস, লিটার, মাটি, বায়োমাস, লিটার, মাটি, এদের মধ্যে হচ্ছে খাদ্য সঞ্চিত থাকতে পারে বা পুষ্টি সঞ্চিত থাকতে পারে। আচ্ছা, ইকোসিস্টেমের উপাদান, এটা একটাবার দেখে নিও, ততটা গুরুত্বপূর্ণ না, এমনি একটা রিডিং মাইরো আর কি। যে ইকোসিস্টেমের উপাদানের মধ্যে অজীব উপাদান, সজীব উপাদান, এই দুইটা টাইপে ভাগ করা হয়েছে। জীব উপাদানের মধ্যে আছে কিছু কিছু হচ্ছে স্বভোজী, যারা নিজের খাদ্য নিজে তৈরি করে। কিছু আছে পরভোজী, যারা হচ্ছে কেউ কেউ খাদক, যারা প্রথমত যে ঘাস, অর্থাৎ যারা স্বভোজী। খাদকরা কি করে, স্বভোজীদের খায় প্রথমে, স্বভোজীদের খায় হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, তারপর প্রথম শ্রেণীর খাদককে খায় দ্বিতীয় শ্রেণীর খাদক, এইভাবে চলতে থাকে, খাদ্য শৃঙ্খল গঠিত হয়। এই যে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, সর্বোচ্চ। আর বিয়োজকের একটা পার্টও আছে, বিয়োজক সম্পর্কেও আমরা জানবো। আর অজৈব উপাদানের মধ্যে আছে হচ্ছে অজৈব উপাদান, জৈব উপাদান, ভৌত। হ্যাঁ, মানে জৈব উপাদান বলতে কিন্তু জীবন আছে তা বোঝাচ্ছে না, যৌগটা জৈব এটা বলতেছে আর কি। আর অজৈব উপাদানের মধ্যে আছে পানি, লবণ, এগুলো যৌগিক। তারপর মৌলিক উপাদান, বিভিন্ন ধরনের মৌল আর কি, এ আর কি। আচ্ছা, এখন দেখি একটা ইকোসিস্টেমে কিভাবে কাজ করে, একটা ইকোসিস্টেম কিভাবে কাজ করে। একটা ইকোসিস্টেমে উৎপাদক থাকে, যেমন একটা ইকোসিস্টেমে চিন্তা করো যে প্রথম শক্তি আসবে কোথা থেকে, অবশ্যই সূর্যের আলো থেকে। সূর্যের আলো থেকে সাইট মানে ফটোসিনথেসিসের মাধ্যমে শক্তি উৎপাদন করবে হচ্ছে উদ্ভিদ। তারপরে এই উদ্ভিদ থেকেই কিন্তু খাদ্য শৃঙ্খলের শুরু হবে। এমন হইতে পারে যে উদ্ভিদকে প্রথমে খাচ্ছে ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে পরে খাচ্ছে ব্যাঙ, এইভাবে কিন্তু প্রথমে শুরু হয় কিন্তু ওই মানে নিজের খাদ্য নিজে উৎপাদন করে, এদের দিয়েই কিন্তু প্রথম শুরু হয় কাজ কাম। ঠিক আছে, যেমন দেখো উৎপাদক, উৎপাদক হিসেবে এখানে কাদেরকে পরিচয় করে দেওয়া হয়েছে, ফাইটোপ্লাঙ্কটনকে। ফাইটোপ্লাঙ্কটন মানে কি, ছোট উদ্ভিদ। ফাইটোপ্লাঙ্কটন মানে হচ্ছে ছোট উদ্ভিদ, মনে রেখো ফাইটো, ফাইটো দ্বারা হচ্ছে এখানে উদ্ভিদ বোঝাচ্ছে, আর জু দ্বারা বোঝাবে হচ্ছে প্রাণী। ওকে, আর প্লাঙ্কটন, প্লাঙ্কটন দ্বারা হচ্ছে ক্ষুদ্র বলা হয়। ওকে, সো ফাইটোপ্লাঙ্কটন মানে হচ্ছে ক্ষুদ্র উদ্ভিদ। তো ক্ষুদ্র উদ্ভিদগুলা প্রথমত সূর্যের আলো থেকে শক্তি উৎপাদন করবে। এবার এই যে ছোট ছোট উদ্ভিদ, এদেরকে খাবে ছোট ছোট প্রাণীগুলা। এই যে ফাইটোপ্লাঙ্কটনকে খাবে হচ্ছে জু প্লাঙ্কটন। দেখো, পুকুরের জু প্লাঙ্কটন যেমন সাইক্লোপস, ড্যাফনিয়া, সেপ্রিস, এগুলা সরাসরি ফাইটোপ্লাঙ্কটনকে খেয়ে থাকে। তাই জু প্লাঙ্কটন হলো প্রাথমিক খাদক। তাহলে ফাইটোপ্লাঙ্কটনকে খাচ্ছে হচ্ছে জু প্লাঙ্কটন, তাহলে প্রাথমিক খাদককে জু প্লাঙ্কটন। এবার
জু প্লাঙ্কটনকে কে খাবে? পুকুরের কথা যদি আমরা চিন্তা করি, জু প্লাঙ্কটনকে খাবে হচ্ছে একদম ছোট ছোট যে মাছগুলা, তিতপুটি, মলা, খালিশা, এইগুলা খাবে হচ্ছে জু প্লাঙ্কটনকে। এবার একদম ছোট ছোট এই মাছগুলা এদেরকে খাবে হচ্ছে একটু বড় সাইজের মাছ, যেমন গজাল, বোয়াল, শোল, চিতল, এইগুলা হচ্ছে এই ছোট ছোট মাছগুলাকে খেয়ে ফেলবে। আবার এমনও হইতে পারে যে এই যে ছোট ছোট মাছ এরা যখন পানির ওপরের সাইডে থাকে, ধরো একটা গাছে একটা মাছরাঙা বসে আছে, ওরা যদি লক্ষ্য করে যে একটা ছোট মাছ দেখা যাচ্ছে, ওরা কিন্তু ছো মেরে ওই ছোট মাছটা খেয়ে ফেলবে। তিতপুটি, মলা, খলিশা, এই মাছগুলাকে ধরো যে একটা বকে বা একটা মাছরাঙাতে খেয়ে ফেললো, তখন কিন্তু তৃতীয় শ্রেণীর খাদক হয়ে গেল হচ্ছে আমাদের এই বক বা মাছরাঙা। হুম, এরকম। তাহলে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী অ্যান্ড উৎপাদক, এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। সর্বোচ্চ স্তরের খাদক জিনিসটা কি? যে ওর পরে আর কেউ নাই, মানে ওকে আর কেউ খাবে না, এটা হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ স্তরের খাদক। হ্যাঁ, বিয়োজক। বিয়োজক এইখান থেকে বিয়োজক হিসেবে কারা কাজ করে? ব্যাকটেরিয়া, ছত্রাক। ব্যাকটেরিয়া, ছত্রাক এরা হচ্ছে বিয়োজক হিসেবে কাজ করে। এদেরকে স্যাপ্রোফাজও বলা হয়, আবার ট্রান্সফর্মারও বলা হয়ে থাকে এদেরকে, বিয়োজকদেরকে। তাহলে কি কি বলা হয়? স্যাপ্রোফাজ, ট্রান্সফর্মার। আর উদাহরণ কারা? ব্যাকটেরিয়া, ছত্রাক। আর ডেট্রিটিভোর্সের উদাহরণটা একটু দেখে রেখো, কেঁচো হচ্ছে ডেট্রিটিভোর্সের উদাহরণ। ওকে, আচ্ছা। কয়েকটা খাদ্য শৃঙ্খল এখানে দেখানো হয়েছে, যে দেখো, ফাইটোপ্লাঙ্কটনকে খাবে হচ্ছে জু প্লাঙ্কটন, জু প্লাঙ্কটনকে খাবে ছোট মাছ, ছোট মাছকে খাবে হচ্ছে একটু বড় মাছগুলা, অথবা মাছরাঙা, বক, এরা খাইতে পারে। এটা আমরা দেখলাম। আবার আমরা যদি সমুদ্রে চিন্তা করি, তাহলে ফাইটোপ্লাঙ্কটনকে খাবে জু প্লাঙ্কটন, জু প্লাঙ্কটনকে খাবে হচ্ছে ছোট মাছ, এই ছোট মাছকে খেয়ে ফেলবে হচ্ছে হাঙরে। আবার স্থল পরিবেশ যদি চিন্তা করি, সবুজ উদ্ভিদগুলাকে খাবে হচ্ছে গ্রাস হপার, ঘাস ফড়িং, ঘাস ফড়িং হচ্ছে সবুজ উদ্ভিদ খাবে। এবার ঘাস ফড়িংকে খাবে ব্যাং, ব্যাংকে খাবে সাপ। হ্যাঁ, ব্যাংকে খাবে সাপ, সাপকে খাবে বাজ পাখি বা ঈগল, এই আর কি। এভাবে একটা খাদ্য শৃঙ্খল গঠিত হয়। ওকে, বায়োলজিক্যাল পিরামিড। বায়োলজিক্যাল পিরামিড তিন রকমের হতে পারে: সংখ্যা পিরামিড, বায়োমাস পিরামিড, আর হচ্ছে শক্তির পিরামিড। সংখ্যার পিরামিড, বায়োমাস পিরামিড, শক্তির পিরামিড। সংখ্যার পিরামিড কীরকম? যে এই যে পিরামিড আকৃতি একটা জিনিস দেখতে পারতেছো, যে প্রথমত ছিল হচ্ছে সবুজ উদ্ভিদকুল ছিল, তাদেরকে খাইতে হচ্ছে গ্রাস হপার, তাদেরকে খাইছে ব্যাং, ব্যাংকে খাইছে সাপ, সাপকে খাইছে হচ্ছে ঈগল। তো স্বাভাবিকভাবে তোমার সাধারণ লজিকেই কিন্তু এটা বুঝতে পারবা যে সংখ্যা পিরামিডে কী হবে, নিচ থেকে যত উপরের দিকে যাবে সদস্য সংখ্যা তত কমতে থাকবে, মানে নিচের দিকে সদস্য সংখ্যা বেশি। ধরো যে একটা ব্যাঙ, তার কি একটা মাত্র ঘাস ফড়িং খেলে পেট ভরবে বলো তো? অবশ্যই তার অনেকগুলা ঘাস ফড়িং খাওয়া লাগবে। এজন্য ধরো ওপরে যদি সদস্য যদি 50টা ব্যাঙ হয়, তাদের খাবারের যোগান দিতে অন্তত 200টা ঘাস ফড়িং লাগবে। এজন্য খাদ্য শৃঙ্খলে নিচ থেকে ওপরের দিকে গেলে সদস্য সংখ্যা কমে, আর ওপর থেকে নিচের দিকে আসলে সদস্য সংখ্যা বাড়ে, এই আর কি। হ্যাঁ, আচ্ছা। তো বায়োমাস পিরামিড, তো বুঝতেই পারতেছো, বায়ো মানে হচ্ছে এখানে জীবকে বোঝাচ্ছে, আর মাস মানে হচ্ছে ভর, তাই না? মাস মানে হচ্ছে ভর। তো এই যে বায়োমাসটা, এটা তিনটা ভাবে হিসাব করা হয়। প্রথমত হচ্ছে ঘনফল হিসেবে, শুষ্ক ওজন হিসেবে, আর হচ্ছে তাজা ওজন হিসেবে। ঘনফল হিসেবে, শুষ্ক ওজন হিসেবে, আর হচ্ছে তাজা ওজন হিসেবে। ওকে, আচ্ছা। তারপর শক্তির পিরামিড। শক্তির পিরামিড থেকে তুমি একটা জিনিস মনে রাখবা, যে খাদ্য শৃঙ্খলে নিচ থেকে ওপরের দিকে যতই যাবে 10% করে শক্তি কমতে থাকবে। মানে ধরো যে প্রথমে এইখানে 100 জুল শক্তি আছে, মানে উদাহরণস্বরূপ আমি বলতেছি, মানে ধরো উৎপাদকে ছিল 100 জুল শক্তি, একে যে খাবে সে পাবে তার 10% শক্তি। হুম,
আচ্ছা, আমি যদি লিন্ডেনম্যানের ওই কথাটা একটু দেখাই তোমাকে, তাহলে আরো ভালো বুঝতে পারবা, এটা রিলেট করতে পারবা। এই যে বিজ্ঞানী লিন্ডেনম্যান বলছেন যে শক্তি প্রবাহের ক্ষেত্রে 10% করে শক্তি পাবে। তার নিয়মটা হচ্ছে 10% নিয়ম। মানে কি, ধরো যে উৎপাদকে মনে করো 100 জুল শক্তি আছে, এই উৎপাদককে যে খাবে সে এখান থেকে মাত্র 10 জুল শক্তি পাবে, আর 90 জুল শক্তি পরিবেশে বাইর হয়ে যাবে বা যে কোনোভাবে সিস্টেম লস হিসেবে চলে যাবে। বা ধরো যে 1000 জুল শক্তি ছিল ধরো উৎপাদকে, তাহলে উৎপাদককে প্রথম যে খাবে সে এর মাত্র 10% শক্তি পাবে, মানে সে পাবে হচ্ছে 100 জুল। এবার একে যে খাবে সে পাবে মাত্র 10 জুল। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, খাদ্য শৃঙ্খলে তার নিচের সদস্য থেকে ওপরের সদস্যে গেলে মাত্র 10% করে শক্তি পায়। এই যে দেখো, যে প্রথমে ছিল হচ্ছে 10,000 কিলোজুল, সেখান থেকে পাইছে মাত্র 1,000 কিলোজুল, সেখান থেকে পাইছে 100 কিলোজুল, সেখান থেকে পাইছে 10 কিলোজুল। হ্যাঁ, এটাই যে শক্তির পিরামিডে এভাবে 90% অপচয় হয়ে যায় আর 10% মাত্র বাহিত হয়। ঠিক আছে, এটাই হচ্ছে লিন্ডেনম্যানের 10% রুল। ওকে, এই যে দেখো, চতুর্থ স্তরের জীব সবচেয়ে কম শক্তি পায়, যেহেতু একদম ওপরে, আর আমরা জানি যে নিচ থেকে ওপরের দিকে যত যাবে শক্তিটা তত কমতে থাকবে। তাহলে চতুর্থ স্তরের জীব সবচেয়ে কম শক্তি ব্যবহার করে। আর শক্তির পিরামিডে প্রতি খাদ্য স্তরে বায়োমাসের শক্তির পরিমাণ নির্দেশ করে। হ্যাঁ, শক্তির পিরামিডে প্রতিটা স্তরে শক্তির পরিমাণটা নির্দেশ করে। সিম্পল কথা। কাজেই শক্তির প্রবাহ একমুখী। যেহেতু শক্তিটা সঞ্চারিত হয় কিভাবে, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে। শক্তি সঞ্চারিত হয় খাদ্য শৃঙ্খলের মাধ্যমে, তাহলে অবশ্যই এটা একমুখী। এটা এমন মানে কীরকম যে ঘাস ফড়িংকে খাচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খাচ্ছে সাপে, তার মানে কি ঘাস ফড়িং থেকে শক্তিটা ব্যাঙে যাচ্ছে, ব্যাঙ থেকে যাচ্ছে সাপে। এমন নয় যে সাপও ব্যাঙকে খেয়ে ফেলতেছে, এমন তো না, তাই না? তো শক্তির প্রবাহটা একমুখী। শক্তি প্রবাহিত হয় ইকোসিস্টেমের মাধ্যমে, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে। ইকোসিস্টেমের শক্তি প্রবাহ ঘটে খাদ্য শৃঙ্খলে। হ্যাঁ, চেইনের মাধ্যমে। ঠিক আছে, তো শক্তির প্রবাহ তিনটি পর্যায়ভুক্ত। প্রথমত শক্তি অর্জন, দ্বিতীয়ত শক্তির ব্যবহার, দেন শক্তির স্থানান্তর। শক্তি অর্জন করে একজন, ওইটাকে খেয়ে শক্তি ব্যবহার করে, আর শক্তি স্থানান্তর হয়। হ্যাঁ, যে ব্যাঙ থেকে শক্তি সাপে স্থানান্তর হচ্ছে, এইভাবে আর কি। আর প্রথমত কথা হচ্ছে শক্তি অর্জন হচ্ছে কীভাবে। আমরা জানি যে সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্যালোক। শক্তির মূল উৎস কি? সূর্যালোক। পৃথিবীতে যে শক্তিগুলো আছে এই শক্তিগুলোর মূল উৎস হচ্ছে সূর্যালোক। তো দেখো, পৃথিবীতে আগত আলোক শক্তি, মানে পৃথিবীতে যতটুকু আলোক শক্তি আসে সূর্যালোক থেকে, তার মাত্র 0.01% হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আবদ্ধ হয়। শক্তি প্রবাহের বৈশিষ্ট্য। প্রথম কথা, শক্তি প্রবাহ একমুখী। হ্যাঁ, আমরা অলরেডি দেখছি। শক্তির মূল উৎস সৌরশক্তি, অবশ্যই। তারপর সৌরশক্তি প্রথমে উৎপাদকের দেহে আহরিত হয়। উৎপাদক কোনটা? ওই যে সবুজ উদ্ভিদকুল হচ্ছে উৎপাদক। সৌরশক্তি তাদের মধ্যে প্রথমে আহরিত হয়, পরে তা বিভিন্ন খাদকে স্থানান্তরিত হয়। এই যে সূর্য থেকে যাচ্ছে উৎপাদকে, উৎপাদককে খাচ্ছে প্রথম শ্রেণীর খাদক, তাকে খাচ্ছে সেকেন্ডারি, তাকে খাচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক, এই আর কি। খাদ্য শৃঙ্খলের শুরু থেকে যত শেষের দিকে যাওয়া হয় ততই শক্তির ক্রমব্যয় ঘটে। ওই যে দেখলাম যে প্রথম উৎপাদকে যে পরিমাণ খাদ্য থাকবে, বা প্রথমে উৎপাদকে যে পরিমাণ শক্তি থাকবে, উৎপাদককে যে খাবে প্রথম শ্রেণীর খাদকে মাত্র 10% শক্তি যাবে। তারপর উৎপাদককে, মানে প্রথম শ্রেণীর খাদককে যে খাবে তার মধ্যে ওইটার মাত্র 10% যাবে, এরকম। তাহলে যত শেষের দিকে যাবে ততই শক্তি কমতে থাকবে, ব্যয় হতে থাকবে, এই আর কি। তো শক্তি ইকোসিস্টেমে নিম্নরূপে প্রবাহিত হয়। প্রথমে উৎপাদককে খায় হচ্ছে তৃণভোজী খাদক, মানে ঘাস লতাপাতা খায় তারা। ওরা হচ্ছে প্রথমে হচ্ছে এই উৎপাদককে খায়, এবার ওদেরকে খায় মাংসাশী খাদক। সো প্রডিউসার, তারপর হার্বিভোরাস, দেন কার্নিভোরাস, এরকম। আর লিন্ডেনম্যানের কথা তো আমরা অলরেডি দেখছি, যে তিনি বলছেন যে
শক্তিটা কীরকম যায়, যে উৎপাদকের যে পরিমাণ শক্তি থাকে, উৎপাদককে যে খায় সে মাত্র 10% শক্তি পেয়ে থাকে। এটাই হচ্ছে লিন্ডেনম্যানের 10% নীতি। ওকে। খাদ্য শৃঙ্খলে নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে অবস্থানরত জীবদেহে বিষের ক্রমবর্ধমান ঘনত্বের প্রক্রিয়াকে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন বলে। আচ্ছা, এখন আমরা তো লিন্ডেনম্যানের কথা থেকে বুঝলাম যে শক্তিটা যায় কীরকম, যে ধাপে ধাপে যাওয়ার সময় মাত্র 10% করে শক্তি প্রবাহিত হয়। কিন্তু তার ঠিক উল্টা জিনিস হয় হচ্ছে বিষের ক্ষেত্রে। বিষের ক্ষেত্রে হয় পুরা উল্টা। শক্তির ক্ষেত্রে আমরা দেখছি যে যত উপরের দিকে যায় তত কমতে থাকে, কিন্তু বিষ যত উপরের দিকে যায় তত বাড়তে থাকে। যে ধরো একটা ব্যাঙে প্রথমে বিষ, যে কোনোভাবে ওর শরীরে বিষ প্রবেশ করছে, এবার ব্যাঙকে যখন সাপ খাবে তখন ও তার থেকে আরও বেশি বিষক্রিয়ায় আক্রান্ত হবে। এবার এই সাপকে যখন একটা ঈগল খাবে তখন ও আরও বেশি বিষক্রিয়ায় আক্রান্ত হবে। তাহলে বিষের মানে বিষের যে ক্রমটা এটা হচ্ছে বর্ধমান ক্রম, আর শক্তির যেটা ওইটা হচ্ছে ক্রমহ্রাস। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। ওকে, এটাকে বলা হয় এই যে বিষের যে ঘনত্বটা বাড়তেছে এটাকে বলা হয় বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন। ঠিক আছে, বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন। ওয়ার্মিং মাটির প্রকৃতি ও মাধ্যমে পানির উপর নির্ভর করে, পানির পরিমাণের উপর নির্ভর করে উদ্ভিদগুলোকে প্রধানত তিনটি প্রধান ভাগে ভাগ করছেন: হাইড্রোফাইট, জেরোফাইট, মেসোফাইট। হাইড্রোফাইট, জেরোফাইট, মেসোফাইট। তো বিজ্ঞানীর নামটা কীভাবে মনে রাখতে পারো, যে ওয়ার্মিং, ওয়ার্ম মানে কি উষ্ণতা বা তাপ, এই জিনিসটাকে আবহাওয়ার সাথে কানেক্টেড। তো এই যে পানির পরিমাণ এগুলো আবহাওয়ার সাথে কানেক্টেড। তো এইভাবে মনে রাখতে পারো যে ওয়ার্মিং সাহেব হচ্ছে পানির পরিমাণের উপর নির্ভর করে উদ্ভিদগুলোকে তিনটা ভাগে ভাগ করছিলেন: হাইড্রোফাইট, জেরোফাইট, মেসোফাইট। এখন খুবই গুরুত্বপূর্ণ পার্ট শুরু হচ্ছে। আমাদের এখান থেকে বৈশিষ্ট্যগুলো দেখতে হবে, তারপর উদাহরণগুলো দেখতে হবে। সো খুবই ইম্পর্টেন্ট পার্ট, মনোযোগ দিবা এখানটা একটু। ওকে, হাইড্রোফাইট, হাইড্রো মানে বুঝতে পারতেছো জলীয়। হাইড্রো মানে কি বোঝাচ্ছে, জলীয়। সো যেসব উদ্ভিদ পানিতে জন্মে এবং পানিতে বিস্তার লাভ করে সেসব উদ্ভিদকে বলা হয় জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইটস। সো হাইড্রোফাইটসকেও কয়েকটা টাইপে ভাগ করা হয়ে থাকে। তো প্রত্যেকটা টাইপ একটু ভালোভাবে দেখতে হবে। মূল আবদ্ধ, মূল আবদ্ধ, নিমজ্জিত, নিমজ্জিত মানে কি ডোবা, নিমজ্জিত মানে কি ডুবন্ত। আর মূল আবদ্ধ মানে কি, যে ওরা পানিতে থাকে অবশ্যই, জলজ বুঝতে পারতেছো। পানির যে একদম শেষ পয়েন্টটা, মানে পানি তো আর অসীম না। এটা যদি একটা নদী হয়, তো এতটুকু জায়গা মনে করো পানি আছে, তো একটা জায়গায় গিয়ে তো পানি শেষ, তাই না? একটা জায়গায় গিয়ে তো মাটি পাওয়া যাবে। তো উদ্ভিদটা কি হবে, এই জলের একদম নিম্ন পৃষ্ঠে যে মাটি আছে ওই মাটিতে হচ্ছে ওর মূলটা আবদ্ধ। হ্যাঁ, এই টাইপটার এরকম মূল আবদ্ধ, নিমজ্জিত মানে ডুবন্ত জলজ উদ্ভিদ, মানে উপর থেকে দেখা যায় না, একদম ডুবন্ত অবস্থায় থাকে, ওটা হচ্ছে মূল আবদ্ধ নিমজ্জিত উদ্ভিদ। তো এদের উদাহরণ কোনগুলা, উদাহরণ মনে রাখার একদম সহজ এক ট্রিক আছে, সেটা কি, হ্যাঁ, নিম, নিম পাতা সেরা, হ্যাঁ নিম পাতাই সেরা, এই কথাটা দিয়ে মনে রাখা যায়। হ্যাঁ দিয়ে মনে রাখবা হচ্ছে হাইড্রিলা, এই যে হ্যাঁ দিয়ে মনে রাখতে হবে হাইড্রিলা। তারপর নিম দিয়ে মনে রাখবা হচ্ছে, নিম দিয়ে মনে রাখবা নিমজ্জিত। মানে তোমার তো মনে নাই থাকতে পারে যে কিসের উদাহরণ মনে রাখলাম। অনেক সময় এরকম হয় যে ছন্দ ঠিকই মনে থাকে কিন্তু এটা যে কিসের ছন্দ এটাই মনে থাকে না। হ্যাঁ, এজন্য ছন্দের মধ্যেই এটা ইনক্লুড করে দেওয়া হয়েছে। তো হ্যাঁ দিয়ে মনে রাখবা হাইড্রিলা, নিম দিয়ে হচ্ছে নিমজ্জিত, নিম দিয়ে নিমজ্জিত। আর পাতা দিয়ে দুইটা জিনিস মনে রাখতে হবে, পাতা ঝাঁঝি আর পাতা শ্যাওলা। এই যে পাতা ঝাঁঝি, পাতা শ্যাওলা, পাতা ঝাঁঝি, পাতা শ্যাওলা। আর সেরা দিয়ে হচ্ছে সেরোটা বা সিরাটোইদে, পাতা দিয়ে হচ্ছে সিরাটোফাইলাম, পাতা ওই সেরা দিয়ে হচ্ছে সেরাটোফাইলাম আর কি। ওকে, তাহলে হ্যাঁ নিম পাতায় সেরা দিয়ে আমরা এই উদাহরণগুলো মনে রাখতে পারি ইজিলি। ওকে।
তো ছন্দটা কয়েকটা বার প্র্যাকটিস করবা, ভালো মনে থাকবে ইনশাল্লাহ। মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ। মুক্ত ভাসমান মানে কি, একদম ভাসমান অবস্থায় থাকে, আর এদের মূল হচ্ছে আবদ্ধ অবস্থায় থাকে না। মূল আবদ্ধ অবস্থায় থাকে না এবং ভাসমান অবস্থায় থাকে। ধরো তো এইটা যদি হয় হচ্ছে পানির পৃষ্ঠ, তো ওরা একদম এই নিচের পয়েন্টে কোনো কানেক্টেড থাকে না, মাটির সাথে ওদের মূল কানেক্টেড থাকে না, ওপরে এরকম ভাসমান অবস্থায় থাকে। অ্যান্ড মূলটা ধরো এরকম হালকা একটু থাকে পানিতে, কোনো মাটির সাথে আবদ্ধ অবস্থায় থাকে না। তো মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ উদাহরণগুলো মনে রাখার একদম খুবই সুন্দর একটা টেকনিক আছে। দেখো আমাদের মাঝে কিছু কিছু মানুষ দেখবা, তোমার বন্ধু বান্ধবের মধ্যেও দেখবা যে কিছু কিছু মানুষ একদম স্বাধীন পুরাই, কারোর কোনো কথা শুনে না, কাউকে কেয়ার করে না, একদম ডোন্ট কেয়ার টাইপের স্বভাব। তো আমাদের আমাদের ব্যাচেও এরকম একটা মেয়ে ছিল। তো স্যার ওই মেয়েটাকে বলতো যে তুমি তো অনেক পাকনা, মানে সে কাউকে কেয়ার করতো না, একদম উড়নচণ্ডী স্বভাব সব সময়। হ্যাঁ, উড়ো উড়ো মন সব সময়, মানে কাউকে কেয়ার করতো না, ডোন্ট কেয়ার একটা স্বভাব ছিল। তো আমাদের বায়োলজি স্যার বলতো পাকনা, তাকে বলতো পাকনা। এরকম মুক্ত স্বভাবের লোক তো ওকে বলতো পাকনা। তো আমার এটা দিয়ে মনে থাকে যে পাকনা দিয়ে পানা, পাকনা থেকে আসছে পানা। কিরে ভাই, মুছে যাচ্ছে কেন বারবার? তো পাকনা থেকে পানা মনে রাখবা। তাহলে মুক্ত পানা এভাবে মনে রাখতে পারো, মুক্ত পানা, মুক্ত পানা। মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ যেগুলা, এগুলার সাথে সবসময় পানা শব্দটা থাকবে। এই যে পানা, কচুরি পানা, খুদি পানা, গুড়ি পানা, টোপা পানা, কতি পানা, মুসা কানি পানা। হ্যাঁ, দেখছো সবগুলার সাথে সাথে পানা আছে। তো তুমি এটা, আমি যে গল্পটা বললাম ওইভাবে মনে রাখতে পারো যে তারা মুক্ত স্বাধীন একদম জীবনযাপন করে, তাদেরকে মানুষ পাকনা বলে, পাকনা থেকে পানা, বা এভাবে মনে রাখতে পারো মুক্ত পানা। মুক্ত পানা কথাটা দিয়ে মনে রাখতে পারো যে মুক্ত যে জলজ উদ্ভিদ ওইগুলার সাথে হচ্ছে পানা থাকবে। হুম, পানা শব্দটা যোগ থাকবে এই আর কি। ওকে। মূলাবদ্ধ পত্র ভাসমান জলজ উদ্ভিদ। মূল আবদ্ধ মানে কি, মূলটা হচ্ছে ওই যে পানির নিচে যে মাটির পার্টটা ওইটার সাথে কানেক্টেড মূল, আর পত্র ভাসমান মানে পাতার যে অংশটা ওইটা ভাসমান অবস্থায় থাকবে, ঠিক আছে। মূল আবদ্ধ, পত্র ভাসমান। সো এটার উদাহরণ তুমি সচক্ষে হয়তো কখনো না কখনো দেখেছো। এই যে শাপলা, শাপলা ফুল ফোটে নদীতে বা খালে বিলে, শাপলা ফুল ফোটে। আমার নিজের অভিজ্ঞতা আছে, দেখছি অনেকবারই, নিজে তুলসিও ছোটবেলায়। তো অনেকের অভিজ্ঞতা থাকতে পারে, কারো যদি অভিজ্ঞতা না থাকে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারো, অথবা মাঝে মাঝে একটু ভ্রমণে যাবা, দেখবা কেমনে কি। হ্যাঁ, ভালো লাগবে। আচ্ছা, তো পত্র ভাসমান অবস্থায় থাকে কিন্তু, শাপলা পদ্ম এইগুলা পত্র ভাসমান অবস্থায় থাকে। এই যে নীল শাপলা, লাল শাপলা, পদ্ম, এগুলা হচ্ছে সব পত্র ভাসমান অবস্থায় থাকে। ওকে, এই যে এইভাবে। আরে কই গেল রে, ওয়েট ওয়েট, এই যে চিত্রটা দেখলে এখান থেকেও একটু বোঝার চেষ্টা করো যে এই হচ্ছে পানির পার্টটা, তার মূল ঠিকই আবদ্ধ অবস্থায় আছে মাটির সাথে, কিন্তু পানির ওপরে হচ্ছে এদের যে বড় বড় পাতাগুলো অবস্থান করতেছে এই। ওকে, তাহলে শাপলা পদ্ম হচ্ছে মূল আবদ্ধ পত্র ভাসমান উদ্ভিদ। উভচর উদ্ভিদ। উম, উভচর উদ্ভিদের যে উদাহরণগুলো আমি বলবো যে তোমার প্যারা মনে হইলে মনে রাখার দরকার নাই, কারণ এখান থেকে যদি এমসিকিউ আসে তুমি আনসার করতে পারবা। কেন? কারণ এখানে চারটা টাইপের কথা বলা হয়েছে, তো তুমি যদি তিনটা টাইপের উদাহরণ মনে রাখতে পারো, তো এমসিকিউ এর অপশন দেখেই তো তুমি আনসার করে ফেলতে পারবা। শুধু শুধু ব্রেইনের উপর প্রেশার কেন বাড়াবা? তাও তুমি এটা এভাবে মনে রাখতে পারো, কুহেলিকা দিয়ে মনে রাখতে পারো এটা, কুহেলিকা দিয়ে মনে রাখা যায়। এই যে কু দিয়ে হচ্ছে এই কলমিলতা, হে দিয়ে হচ্ছে হেলেঞ্চা, ঠিক আছে। আর এই কা দিয়ে হচ্ছে কেশরদাম, এভাবে মনে রাখতে পারো। এখন জলজ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি।
প্রথম কথা, তোমার একটা মাত্র কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার থাকতে হবে, একটা আইডিয়া থাকতে হবে মাথায়। তাহলে সবগুলা বৈশিষ্ট্যই তুমি ভালোভাবে বুঝতে পারবা। যে জলজ উদ্ভিদ যেগুলা, তারা থাকে কোথায়? পানির মধ্যেই থাকে। ওদের কিন্তু আশেপাশে সব জায়গায় পানি আর পানি, ওদের পানির কোনো অভাব নাই, তাই না? স্থলের উদ্ভিদগুলার যেমন পানি একদম মাটির নিচ থেকে তুলে আনতে হয়, অনেক প্রেসার লাগে, অনেক কষ্ট হয়, এখানে শক্তির খরচ হয়। কিন্তু জলজ উদ্ভিদ যেগুলো, ওদের কাছে কিন্তু অহরহ পানি, ওদের পানির কোনো অভাব নেই। তুমি জাস্ট এই কথাটা মনে রাখবা, দেখবা বৈশিষ্ট্যগুলো তোমার কাছে ইজি হয়ে যাবে। দেখো, মাটিতে নোঙর আবদ্ধ ভাসমান উদ্ভিদের কাণ্ড সাধারণত রাইজম জাতীয়। নিমজ্জিত জলজ উদ্ভিদের কাণ্ড নরম, দুর্বল, সরু, লম্বা এবং মধ্যপর্ব বিশিষ্ট হয়ে থাকে। তুমি শাপলা উদ্ভিদের যে কাণ্ডটা, এটা অবশ্যই খাইছো কখনো না কখনো। এই যে নলের মতো যে অংশটা দেখা যায়, পাইপের মতো অংশ, এটা অবশ্যই খাইছো কখনো না কখনো, রান্না করে খাইছো। তো এটা কীরকম হয়, এটা উদাহরণের সাথে রিলেট করলেই তুমি ভালো বুঝতে পারবা যে কাণ্ডটা কীরকম হয়। নরম হয়, দুর্বল হয়, বেশি কিন্তু শক্ত না, সরু প্রকৃতির হয়, লম্বা মধ্যপর্ব। শাপলা উদ্ভিদের সাথে এটা রিলেট করতে পারবা। তারপর মাটিতে নোঙর আবদ্ধ ভাসমান রাইজম জাতীয়, কাণ্ডটা কীরকম? রাইজম জাতীয়, তাই না? ওকে। তারপর বায়ুকুঠুরি বিশিষ্ট গঠনকে বলা হয় অ্যারেনকাইমা। এটা টিস্যু ও টিস্যুতন্ত্র চ্যাপ্টারে পড়ছো যে জলজ উদ্ভিদের যে বায়ুকুঠুরি, সেটাকে বলা হয় শ্বাসকুঠুরি, বা মানে জলজ উদ্ভিদের যে বায়ুকুঠুরি বিশিষ্ট গঠন, এটা হচ্ছে অ্যারেনকাইমা। এটার অপর নাম শ্বাসকুঠুরিও বলা হয় মাঝে মাঝে। হ্যাঁ। তারপর মূলে মূলরম অনুপস্থিত, কারণ পানি শোষণের জন্য মূলরমের দরকার হয় না। ইজি, যেটা বললাম ওই যে যে মূলে মূলরম কেন থাকবে? স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে মূলরম দিয়ে অনেক কষ্ট করে, শক্তি খরচ করে পানি শোষণ করে আনে, কিন্তু জলজ উদ্ভিদের আশেপাশে অহরহ পানি, কোনো অভাবই নাই পানির। এজন্য ওরা আর শুধু শুধু মূলরম রেখে কী লাভ? মূলরম অনুপস্থিত, কারণ পানি শোষণের জন্য মূলরমের কোনোই দরকার নাই, এই আর কি। ত্বকে কিউটিকল থাকে না অথবা খুবই পাতলা। দেখো, স্থলে স্থলজ যে উদ্ভিদগুলা, ওইগুলার ক্ষেত্রে আমরা কিউটিকলের কাজ যদি আমরা বলি, উদ্ভিদ তত্ত্ব চ্যাপ্টারে এই সম্পর্কে পড়ছো যে কিউটিকল থাকার কারণে কি হয়, প্রস্বেদনের সময় যখন অতিরিক্ত পানি বের হয়ে যায়, তখন এই কিউটিকল থাকার কারণেই কিন্তু অনেক সময় প্রস্বেদনটা একটু কমে যায়, প্রস্বেদনের হার কমে যায়, যার কারণে উদ্ভিদ যে উইল্টিং যে প্রক্রিয়া, ওইটা থেকে বেঁচে যায়। অনেক সময় অতিরিক্ত পানি বের হয়ে গিয়ে মারা যেতে পারে। তো কিউটিকল থাকার কারণে কিন্তু তারা এই সমস্যা থেকে পরিত্রাণ পায়। কিন্তু জলজ উদ্ভিদের ক্ষেত্রে কি এরকম সমস্যা হওয়ার কোনো চান্স আছে? নাই কিন্তু, কারণ ওদের আশেপাশে তো অলওয়েজ পানিই থাকে, এমনিই তো পানি আছে, ওদের আর পানি বের হয়ে যাওয়ার কোনো ভয় আছে? নাই তো। তো কিউটিকল থাকুক আর না থাকুক, ওদের কোনো ব্যাপার না, কিউটিকল থাকে না। ওকে, অথবা থাকে তা খুবই পাতলা। তারপর নিমজ্জিত উদ্ভিদের পাতায় স্টোমেটা থাকে না। দেখো, স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে স্টোমেটা ওই যে প্রস্বেদন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। স্টোমাটা কী করে যে পানি যেন খুব বেশি পরিমাণে বের হয়ে না যেতে পারে, এই জন্য স্টোমাটা পানির বের হয়ে যাওয়া এটা নিয়ন্ত্রণ করে রক্ষীকোষের মাধ্যমে। হ্যাঁ, কিন্তু নিমজ্জিত উদ্ভিদের ক্ষেত্রে তো এরকম কোনো সমস্যা নাই, এজন্য মানে স্টোমাটার কোনো প্রয়োজন নাই, স্টোমাটা থাকে না। হ্যাঁ। ওকে। প্রস্বেদন হার কম, কারণ পানি শোষণের জন্য প্রস্বেদনের টান দরকার হয় না, এটাও লজিক্যাল। দেখো, স্থলজ উদ্ভিদ যেগুলা, ওদের ক্ষেত্রে কি হয়, প্রস্বেদন প্রক্রিয়ায় পানি বের হয়ে যায় পত্ররন্ধ্র পথে, তার ত্বকের মাধ্যমে, লেন্টিসেলের মাধ্যমে পানি বের হয়ে যাওয়ার কারণে পানির ঘাটতি তৈরি হয়। আর এই পানির ঘাটতিজনিত কারণেই কিন্তু মূলের মাধ্যমেও টেনে আবারও পানি শোষণ করে। কিন্তু জলজ উদ্ভিদের ক্ষেত্রে তো ভাই কোনো পানির অভাবই নাই, পানির অভাবই নাই। আর প্রস্বেদনের মাধ্যমে যে ও পানি ছাড়বে, কই ছাড়বে? ও তো আছেই পানির মধ্যে, পানি ছেড়ে আর কোথায় বা দিবে রে? ওর কোনো পানির অভাব নাই, এই জন্য প্রস্বেদনেরও তেমন কোনো প্রয়োজন হয় না। এতে প্রস্বেদনের হার কম, কারণ প্রস্বেদনের মাধ্যমে যে ও শোষণের জন্য মানে টানটা ক্রিয়েট করবে, প্রয়োজন নাই, কারণ ওর পর্যাপ্ত পরিমাণে পানি আছে ভাই, তাই না? তাহলে প্রস্বেদনের হার কম, কারণ প্রস্বেদনের জন্য টানের দরকার নেই।
প্রসাধনের মানে পানি শোষণের জন্য টানের দরকার নেই। ব্যাস। এবার আসি মরুজ উদ্ভিদ। তাহলে আমরা হাইড্রোফাইটটা কাভার করলাম, এখন জেরোফাইটটা পড়বো, তারপর আমরা পড়বো হচ্ছে হ্যালোফাইট। ওকে, সো মরুজ উদ্ভিদ আশা করি চিনো। এই যে বৃষ্টিপাতবিহীন শুষ্ক বালুকাময় অঞ্চলে যেসব উদ্ভিদ জন্মে ওইগুলাই হচ্ছে মরুজ উদ্ভিদ। এগুলোকে বলা হয় জেরোফাইটস। হ্যাঁ, ওকে। মরুজ উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, যেহেতু এখানে পানির পরিমাণটা কম, যেমন তুমি যদি মরুভূমিতে যাও, তুমি নিজেই যদি মরুভূমিতে যাও, তুমি কি করবা, সাথে কিছু নাও আর না নাও, তুমি তো চেষ্টা করবা যে একটু পানি নেওয়ার, কারণ ওইখানে গিয়ে তুমি পর্যাপ্ত পানি পাবা না। এজন্য তুমি চেষ্টা করো অলওয়েজ পানি, নিজের সাথে পানি নেওয়ার, আর চেষ্টা করবা যেন পানি কোনোভাবে অপচয় না হয়ে যায়, পানি সংরক্ষণের চেষ্টা করবা। তো উদ্ভিদও কিন্তু এই কাজটাই করে, দেহে পানি সংরক্ষণ করে। তারপর হচ্ছে অল্প আয়াসে মূল দিয়ে পানি শোষণ করে। এই জিনিসটা কি, আয়াস মানে হচ্ছে কষ্ট, মানে শক্তি ব্যয়। আয়াস মানে হচ্ছে শক্তি ব্যয় ব্যয় করা। হ্যাঁ, যে ও চেষ্টা করবে যে এমনিতেই তো ভাই পানির পরিমাণ খুব কম, কড়া রোদ্দুর, বেশ একটা খারাপ পরিস্থিতির মধ্যে ওর থাকা লাগে, তার উপর যদি ও মূলের মাধ্যমে পানি শোষণ করার সময় যদি অনেক বেশি পরিমাণে শক্তি ব্যয় করে, অনেক বেশি কসরত করে, তাহলে সেটা তো অনেক মানে কীরকম হয়ে যায় ব্যাপারটা, যে ধরো ও মূলের মাধ্যমে ধরো 1 কেজি পানি শোষণ করছে, ঠিক আছে, মূলের মাধ্যমে ধরো 1 কেজি পানি শোষণ করছে, তো ওই 1 কেজি পানি শোষণ করার জন্যই ওর যেই পরিমাণ শক্তি ব্যয় করা লাগছে, ওই শক্তি আবার ফুলফিল করার জন্য ওর লাগতেছে 2 কেজি পানি। তাহলে ব্যাপারটা হাস্যকর হয়ে গেল না? এই কারণেই, যেহেতু পানির পরিমাণটা কম, এজন্য ওরা এমনভাবে বিশেষায়িত যেন অল্প পরিশ্রমেই পানি শোষণ করতে পারে মূলের মাধ্যমে। সৃষ্টিকর্তা ওদের এইভাবেই বিশেষায়িত করে দিয়েছেন। এবং ওই যে যেটা বললাম, যেহেতু পানির পরিমাণ কম, ওরা চেষ্টা করে যে পানির অপচয় যেন না হয়, কাণ্ড বা পাতার মাধ্যমে পানির অপচয় রোধ করে। এ 3টি মৌলিক বৈশিষ্ট্যের যে কোনো একটি বা সবকটি বৈশিষ্ট্যই একটি মরুজ উদ্ভিদে থাকতে পারে। ওকে, মরুজ উদ্ভিদকে 4টা ভাগে ভাগ করা যায়। প্রথম কথা হচ্ছে খরা এড়ানো। খরা এড়ানো উদ্ভিদ আছে একটা টাইপ, আরেকটা টাইপ আছে কৌশলে খরা এড়ায়। প্রথম প্রথম টাইপ হচ্ছে খরা এড়ায়, আরেকটা টাইপ কৌশলে খরা এড়ায়। ঠিক আছে, খরা এড়ায় আর কৌশলে খরা এড়ায়। আর আরেকটা টাইপ আছে খরা সহ্যকারী উদ্ভিদ, মানে মানুষের মতো। দেখো না, কিছু মানুষ আছে যে তার উপর তুমি যতই নির্যাতন করো না কেন, সে কি করবে, কোনো রিয়াকশন দিবে না, সহ্য করবে সে, খুবই ধৈর্যশীল মানুষ। আবার কেউ কেউ আছে যে তাকে তুমি যদি নির্যাতন করতে যাও, তার উপর যদি তুমি নির্যাতনের স্টিম রোলার চালাও, সেও তোমাকে প্রতিরোধ করবে যে আয় আয় শালা, তোকেও ভেঙে দেবো, এরকম টাইপের মানুষ আছে। তো এরাও এরকম, যে কিছু কিছু উদ্ভিদ আছে মরুজ, তারা খরা সহ্য করে, কিছু কিছু আছে প্রতিরোধ করে। ঠিক আছে, আর আর এই দুটা টাইপ হচ্ছে খরা এড়ায়, খরা কৌশলে এড়ায়। ঠিক আছে, ওকে। এখান থেকে আরেকটা কোশ্চেন আছে, যদিও হাসান স্যারের বই এটা নাই, 24-25 সেশনে একটা কোশ্চেন আসছিল এখান থেকে, যে এপিমেরালস উদ্ভিদ কোনগুলাকে বলা হয়? এপিমেরালস। তো এটার হচ্ছে আনসার ছিল হচ্ছে খরা এড়ানো উদ্ভিদ। ঠিক আছে, খরা এড়ানো উদ্ভিদ হচ্ছে এপিমেরালস। ওকে, মরুজ উদ্ভিদের অভিযোজন। এখান থেকে রিডিং মাইরো একটাবার। দেখো, পাতায় প্যালিসেড প্যারেনকাইমা ঘন হবে, সুদৃঢ় হবে। স্টোমেটা ত্বকের গভীরে লুকায়িত অবস্থায় থাকে। আমরা জানি কি, লুকায়িত পত্ররন্ধ্র কি করে, পত্ররন্ধ্র লুকায়িত থেকে কি করে, প্রস্বেদনের হারটা কমায়। আমরা দেখছি যে মরুজ উদ্ভিদ কি করে, অলওয়েজ চেষ্টা করে যে পানির অপচয় যেন না হয়ে যায়, এটা এনশিওর করার চেষ্টা করে, তাই না? সো পত্ররন্ধ্র লুকায়িত অবস্থায় থেকে প্রস্বেদনের হার কমাবে। ওকে, আর এই যে প্যালিসেড প্যারেনকাইমা, এগুলা হচ্ছে ঘন সুদৃঢ় হয়েও কিন্তু এই তোমার পানির অপচয়টা রোধ করার জন্য চেষ্টা করবে। ওকে, আর উদাহরণগুলো তুমি জাস্ট এইটা মাথায় রাখবা যে ওরা কি করবে, পানির অপচয় রোধ করার চেষ্টা করবে, তারপর হচ্ছে কম শক্তি ব্যয়ে কাজ করার চেষ্টা করবে, পানি সংরক্ষণের চেষ্টা করবে। এই 3টা জিনিস মাথায় রাখবা, তাহলে দেখবা যে প্রত্যেকটা বৈশিষ্ট্য তুমি রিলেট করতে পারতেছো। রিডিং দেওয়ার সময় ওই জিনিসটা মনে রাখবা। হ্যাঁ,
ওকে, তো মরুজ উদ্ভিদের উদাহরণ মনে রাখার সিস্টেম আছে একটা। মরুজ উদ্ভিদের উদাহরণ মনে রাখার ছন্দ হচ্ছে শত কুমারী আপা, শত কুমারী আপা কারে খোঁজে ফেরে। শত কুমারী আপা কারে খোঁজে ফেরে, আশা করি ছন্দটা রিলেট করতে পারতেছো। শত কুমারী আপা কারে খোঁজে ফেরে, শত দিয়ে হচ্ছে শতমূলী, শত দিয়ে শতমূলী। ওকে, কুমারী দিয়ে হচ্ছে ঘৃত কুমারী, এই যে ঘৃত কুমারী। ওকে, তারপর আপা দিয়ে মনে রাখতে হবে দুইটা জিনিস, আতে হচ্ছে আকন্দ, আতে আকন্দ, আর পাতে হচ্ছে পাথরকুচি, আকন্দ পাথরকুচি। আর কারে, এই কারে দিয়ে মনে রাখবা হচ্ছে করবি, কারে দিয়ে মনে রাখবা করবি। আর খোঁজে, খোঁজে দিয়ে খেজুর, কই রে খেজুর কই, এই যে খেজুর। আর ফেরে দিয়ে ফণি মনসা, ফেরে দিয়ে ফণি মনসা। ওকে, তাহলে শত কুমারী আপা কারে খোঁজে ফেরে, এটা দিয়ে আমরা মরুজ উদ্ভিদের উদাহরণ মনে রাখতে পারি। ওকে, এবার আসি লোনা মাটির উদ্ভিদ বা হ্যালোফাইট, অর্থাৎ বুঝতে পারতেছো যে ম্যানগ্রোভ অঞ্চল, ম্যানগ্রোভ অঞ্চলের যে উদ্ভিদগুলা ওইগুলা হচ্ছে লোনা মাটির উদ্ভিদ বা হ্যালোফাইট। তো এইটা পড়ার সাথে একই সাথে আমাদের লোনা মাটির উদ্ভিদ পড়াও হয়ে যাবে, ম্যানগ্রোভ উদ্ভিদও পড়া হয়ে যাবে। সো মনোযোগ দিয়েও গুরুত্বপূর্ণ পার্ট। তো লোনা মাটির উদ্ভিদ আমরা প্রথমে একটু উদাহরণটা পড়ব, তারপর বৈশিষ্ট্যগুলা পড়ব। তো উদাহরণ পড়ার জন্য একটা সুন্দর ছন্দ আছে, অত্যন্ত ইন্টারেস্টিং একটা ছন্দ, যে সুন্দর বরের গলায় হার পরাবে কে, লিনা পরাবে। দেখো ছন্দটা আমি এখানে একটু লিখি, সুন্দর বরের গলায়, সুন্দর বরের গলায় হার পরাবে কে। উত্তর হচ্ছে লিনা পরাবে। এটার উত্তর কি? লিনা পরাবে। কে পরাবে? লিনা পরাবে। লিনা নামক একটা মেয়ে, সে পড়াবে। তো ক্লাসে যদি কেউ লিনা নামে কেউ থেকে থাকো, এক্সট্রিমলি সরি। আমরা এটা উদাহরণের জন্য পড়তেছি, মনে রাখার জন্য পড়তেছি। এটা তোমাদের একটা সুন্দর বরের গলায় মালা পরাইতে হবে এটা কোনো কথা না। তবে তুমি পরাও, সুন্দর একটা বরের গলায় পরাও, এটা আমরা চাই। আচ্ছা, আচ্ছা, সুন্দর দিয়ে মনে রাখতে হবে হচ্ছে সুন্দরী, সুন্দর দিয়ে মনে রাখতে হবে সুন্দরী। কইরে, এই যে সুন্দরী শেষেরটা, সুন্দরী। বরের দিয়ে হচ্ছে বোরা, বোরা কই, এই যে বোরা। গলায় দিয়ে হচ্ছে গোল পাতা, গলায় দিয়ে মনে রাখতে হবে গোল পাতা। হার দিয়ে মনে রাখতে হবে হার গোজা, হার গোজা, এই যে হার গোজা। পরাবে, পরাবে দিয়ে মনে রাখতে হবে হচ্ছে পশুর, পরাবে দিয়ে পশুর। আর কে দিয়ে হচ্ছে কেওড়া, এই যে কে দিয়ে কেওড়া, কাকড়া, এই দুটা মনে রাখতে পারো। আর লিনা পরাবে দিয়ে কি বোঝাচ্ছে, মানে এটা তো তোমার ভুলে যাইতে পারো যে এই যে সুন্দর বরের গলায় হার পরাবে কে, এই ছন্দটা তুমি কেন পড়ছিলা, এটাই তো তুমি ভুলে যাবা। এজন্য লিনা পরাবে দিয়ে মনে রাখবা, লিনা মানে হচ্ছে লবণাক্ত, লিনা দিয়ে লবণাক্ত। ওকে, তাহলে লবণাক্ত উদ্ভিদ যেগুলা, লবণাক্ত পরিবেশে জন্মানো উদ্ভিদগুলো মনে রাখার টেকনিক আশা করি আমরা বুঝতে পারছি। এখন বৈশিষ্ট্যগুলো দেখলে আমাদের হয়ে যাচ্ছে। এদের স্তম্ভমূল বা ঠ্যাসমূল থেকে থাকে, যা মাটির সামান্য নিচে বিস্তৃত থাকে।
আর শ্বাসমূল বা নিউমাটোফোর থাকে। তো মনে রাখো যে লবণাক্ত উদ্ভিদ যারা তাদের ক্ষেত্রে হচ্ছে শ্বাসমূল ঠ্যাসমূল এইগুলো থাকে, শ্বাসমূল ঠ্যাসমূল। তো আমি যদি একটু চিত্র থেকে দেখাই, দেখো এই যে সাধারণত কি হয়, মূল মাটির নিচের দিকে থাকে, কিন্তু লবণাক্ত পরিবেশে জন্মানো যে উদ্ভিদগুলো তাদের ক্ষেত্রে মূল এরকম মাটির থেকে উপরের দিকে এরকম উদ্গত হয়। সুন্দরবনে যদি কখনো ভ্রমণ করে থাকো দেখবা, আমি দেখছি এরকম সুন্দরবনের উদ্ভিদগুলো এরকম এরকম মূল উপর দিকে ওঠা, এরকম উপর দিকে উঠে উঠে আসে। এগুলা হচ্ছে শ্বাসমূল। কেন? কারণ মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকে, ঠিক আছে? লবণাক্ত পরিবেশে মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকে, জন্য ওরা বায়ু থেকে অক্সিজেন গ্রহণের জন্য মূলটা হচ্ছে মাটি থেকে উপরের দিকে উদ্গত হয়ে থাকে। হ্যাঁ, এইটা হচ্ছে শ্বাসমূল, শ্বাসমূল বা নিউম্যাটোফোর। এছাড়া এদের ক্ষেত্রে স্তম্ভমূল বা ঠ্যাসমূলও থাকে, স্তম্ভমূল বা ঠ্যাসমূলও এদের ক্ষেত্রে দেখা যায়। তাহলে লোনা মাটির উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে শ্বাসমূল ঠ্যাসমূল। ওকে। এছাড়া এই যে জলজ উদ্ভিদে যেরকম বায়ু কুঠুরি ছিল না, এদের ক্ষেত্রেও এরকম বায়ু কুঠুরি থাকে। ওকে, তাহলে আমরা এই দুইটা জিনিস মনে রাখবো যে বায়ু কুঠুরি আমরা জলজ উদ্ভিদের ক্ষেত্রেও পাই, আবার মরুজ উদ্ভিদ, সরি মরু না, মানে লোনা মাটির উদ্ভিদের ক্ষেত্রেও পাই। ঠিক আছে? ওকে। আর জরায়ুজ অঙ্কুরোদ্গমের যে ব্যাপারটা, জরায়ুজ অঙ্কুরোদ্গম জিনিসটা কি, যে ফলের মধ্যে থাকা অবস্থায়, দেখো এটা একটু নিচে নামাই দেই তাহলে ভালো বুঝতে পারবা। আচ্ছা, ক্লিয়ার করে দিই, এটা তো হয়ে গেছে আমাদের, নোট করে নিও একটু মনে রাখার টেকনিকগুলা। দেখো, উদ্ভিদে থাকা অবস্থায় ফলের অভ্যন্তরে বীজের অঙ্কুরোদ্গমকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম। হ্যাঁ, উদ্ভিদে থাকা অবস্থায় ফলের অভ্যন্তরে বীজের অঙ্কুরোদ্গমকে কি বলা হয়? জরায়ুজ অঙ্কুরোদ্গম। তো তুমি এটা এইভাবে মনে রাখতে পারো যে লবণাক্ত পরিবেশে আশেপাশের পরিবেশটা খুব টক্সিক। প্রথম কথা, অক্সিজেনের অভাব আছে, তারপর পরিবেশটা লবণাক্ত, তো বেশ টক্সিক একটা পরিবেশ। কিন্তু এজন্য ওরা কী হবে যে ভাই আমি পরিস্ফুটনটা বা অঙ্কুরোদ্গমটা এই ফলের ভেতরে থাকা অবস্থায় করে ফেলি, প্রোটেকশনের মধ্যে আসি, ভালো আসি, এইখান থেকে আমি অঙ্কুরোদ্গমটা করে ফেলি বাইরে যাওয়ার আগেই। তো এইভাবে মনে রেখো যে লবণাক্ত পরিবেশে থাকা যে উদ্ভিদ ওদের ক্ষেত্রে হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। ইংলিশ পার্টটাও মনে রেখো, ইংলিশ টার্মটা ভিভিপারাস জার্মিনেশন। ওকে। আচ্ছা, তাহলে জরায়ুজ অঙ্কুরোদ্গম কাদের ক্ষেত্রে দেখা যায়? লবণাক্ত পরিবেশে। ওকে, হ্যালোফাইটসের ক্ষেত্রে। আচ্ছা, হ্যালোফাইটস নামটা কোত্থেকে আসছে এটা মনে হয় বলা হয় নাই। দেখো, হ্যালোফাইটস নামটা আসছে হচ্ছে হ্যালোজেন থেকে। ওই যে পর্যায় সারণীতে পড়ছো না হ্যালোজেন, ওই হ্যালোজেন থেকে আসছে হচ্ছে হ্যালোফাইট, লবণাক্ত। ঠিক আছে? তাহলে এই পার্টটা শেষ। ঠিক আছে? আচ্ছা, উদাহরণটা একটু দেখো। রাইজোফোরা, রাইজোফোরাগনের প্রজাতি, রাইজোফোরাগনের প্রজাতিতে এই যে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। অনেক সময় তোমার কাছে একটা উদাহরণ জানতে চাইতে পারে যে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কাদের ক্ষেত্রে। তো তোমার অপশনে এই রাইজোফোরা দেওয়ার চান্স সবচেয়ে বেশি, যেহেতু এখানে পাশাপাশি দেওয়া আছে, তাই না? এগুলা দিতে পারে, এখান থেকে যে কোনো একটাও দিয়ে দিতে পারে। এদের ক্ষেত্রেও তো জরায়ুজ অঙ্কুরোদ্গম হইতে পারে যেহেতু লবণাক্ত উদ্ভিদ। তবে ওইখানে যেহেতু উদাহরণে এখানে রাইজোপাসের কথা দেওয়া আছে, তো রাইজোফোরার কথা দেওয়া আছে, এটা একটু দেখে রেখো। ওকে। মেজোফাইট, মেজোফাইট জিনিসটা কি? মেজোফাইট বলতে কোন কোন উদ্ভিদকে বোঝায়? যে একদম সাধারণ পানি, কোনো লবণাক্ত পানি না, একদম মিঠা পানি, স্বাভাবিক যে পানি আমরা বুঝি, যে যে মাটিতে মিষ্টি পানি থাকে প্রয়োজন মতো, স্বাভাবিক মাত্রায় থাকে, ওইটাই হচ্ছে মেজোফাইট। ওই সব জায়গায় জন্মানো উদ্ভিদকে বলা হয়ে থাকে হচ্ছে মেজোফাইট। ওকে। আচ্ছা, তো জলজ উদ্ভিদ, মরুজ উদ্ভিদ এবং লোনা মাটির উদ্ভিদের মধ্যে পার্থক্য দেখি। এই পার্থক্য দেখার সময় তোমাকে একটা জিনিস আমি একটু বলে দিতে চাই যে মরুজ উদ্ভিদ আর লোনা মাটির উদ্ভিদ এদের ক্ষেত্রে দেখবা যে অনেক বৈশিষ্ট্যের মিল আছে। 80% ক্ষেত্রে দেখবা যে বৈশিষ্ট্যের মিল আছে মরুজ উদ্ভিদ আর লোনা মাটির উদ্ভিদের ক্ষেত্রে। আর জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য একদমই আলাদা। ঠিক আছে? এখন আমরা একটু বৈশিষ্ট্যগুলো পার্থক্য অনুসারে দেখব। তো এখন যেসব বিষয় আমি আগে বলে ফেলছি, যেসব বিষয় আমি আগে এক্সপ্লেইন করছি, এটা আবার ডবল করে বলবো না, কিন্তু যেসব বিষয় বাদ আছে ওইটা আমি বলবো। ঠিক আছে? তো দেখি যে জলজ উদ্ভিদের ক্ষেত্রে মূল সুগঠিত নয়, এটা আমরা অলরেডি বলে ফেলছি।
মরুজ উদ্ভিদে কিন্তু মূল সুগঠিত, কারণ ওর অনেক নিচে থেকে পানি সংগ্রহ করে আনতে হবে, আর বহু দূর পর্যন্ত বিস্তৃত থাকে, কারণ মরুভূমি থেকে একদম উপরে পৃষ্ঠে পানি পাওয়া যাবে, অনেক নিচে পানি থাকবে, এজন্য ওদের মূল সুগঠিত এবং অনেক নিচে পর্যন্ত বিস্তৃত থাকে। লোনা মাটির উদ্ভিদেও মূল সুগঠিত। ওকে, জলজ উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ড নরম হয়, আর মরুজ উদ্ভিদের কাণ্ড শক্ত, লোনা মাটির উদ্ভিদেও কাণ্ড শক্ত। দেখছো যেটা বললাম, মরুজ এবং লোনা মাটি এই দুইটার মধ্যে তুমি অনেক মিল পাবা। যেমন এই যে মূল এদেরও সুগঠিত ছিল, এদেরও সুগঠিত, কাণ্ড শক্ত, কাণ্ড শক্ত, পাতা ক্ষুদ্রাকৃতির, পাতা ক্ষুদ্রাকৃতির। এই যে কাণ্ড পাতার থেকে কিউটিকলের মোটা স্তর থাকে, এখানেও কিন্তু পুরু স্তর থাকে। এই যে এটাও মানে মোমাবৃত থাকে, এখানেও মোমাবৃত থাকে। তারপর লুকায়িত পত্ররন্ধ্র থাকে, স্বল্প সংখ্যক পত্ররন্ধ্র থাকে। হ্যাঁ, পরিবহন টিস্যুগুচ্ছ সুগঠিত, পরিবহন টিস্যুগুচ্ছ সুগঠিত। দেখছো, তাহলে লোনা মাটি আর মরুজ উদ্ভিদের মধ্যে কিন্তু অনেক বৈশিষ্ট্যের মিল আছে। তো আমরা দেখাইলাম এটা। তারপর জলজ উদ্ভিদের ক্ষেত্রে পাতা বড় নরম হবে, কারণ আশেপাশে তো পর্যাপ্ত পরিমাণে পানি আছে। অনেক সময় যে দেখা যায় যে পাতার মাধ্যমেই পানি সংগ্রহ করে থাকে ওরা। কিন্তু তোমার মরুজ উদ্ভিদ, লোনা মাটির উদ্ভিদ, এদের ক্ষেত্রে তো পাতা ক্ষুদ্রাকৃতির হবে। কেন? কারণ মরুজ উদ্ভিদের ক্ষেত্রে পাতা যদি অনেক বড় হয়, তাহলে পাতার মাধ্যমে প্রচ্ছেদন যখন হবে তখন তো অনেক বেশি পানি অপচয় হয়ে যাবে, আর ওইটা তো ওরা হতে দিবে না, তাই না? লোনা মাটির উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু পাতা ক্ষুদ্র হয়। ওকে, কিউটিকল, ওই যে জলজ উদ্ভিদে কিউটিকল থেকে কোনো লাভ আছে? এটা তো অলরেডি বলছিলাম, কিউটিকল থাকে না, কিন্তু মরুজ উদ্ভিদে থাকবে। কেন? কারণ কিউটিকল প্রচ্ছেদনটা একটু কমাবে। এই যে কিউটিকল মোটা হবে, আর এর সাথে যেহেতু এর মিল আছে, এর ক্ষেত্রেও দেখো পরিভাগে পুরো কিউটিনের স্তর থাকবে। মোম, নিমজ্জিত অংশে মোম জাতীয় কোনো পদার্থ থাকে না। মোম জাতীয় পদার্থ কি করে? ত্বকটাকে পুরু করে, ঠিক আছে, পুরু করে ওইখান দিয়ে যেন অধিক পরিমাণে পানি বের হয়ে না যায় এটা প্রোটেক্ট করে। কিন্তু এইটা প্রোটেক্ট করে কোনো লাভ নাই তো, কারণ এমনি আশেপাশে পানি আছে, ভরপুর পানি। আর মরুজ উদ্ভিদের ক্ষেত্রে অবশ্যই থাকবে, মোমের আবরণ থাকা লাগবে, কারণ ওইটাই কিন্তু ওকে পানির অপচয় হওয়া থেকে বাঁচাবে। এখানেও থাকবে। লুকায়িত পত্ররন্ধ্রের কথা তো বলছি, লুকায়িত পত্ররন্ধ্র কী করে? যে পানির অপচয় রোধ করে, প্রস্বেদনের হার কমায়। তো অবশ্যই মরুজ উদ্ভিদের ক্ষেত্রে এটা থাকা লাগবে, তাই না? এদের ক্ষেত্রে নাই, এদের ক্ষেত্রে আছে। আর পরিবহন টিস্যুগুচ্ছ ক্ষীণ ও দুর্বল, এই কারণে আমরা দেখছি যে জলজ উদ্ভিদের ক্ষেত্রে ওই যে কাণ্ড নরম হয় একদম, কিন্তু মরুজ উদ্ভিদ, তারপর লোনা মাটির উদ্ভিদ, এদের ক্ষেত্রে কিন্তু পরিবহন টিস্যুগুচ্ছ সুগঠিত হবে। ওকে, আচ্ছা, এখন আমরা বিভিন্ন ধরনের বায়োম সম্পর্কে জানব। মরুভূমির বায়োম। মরুভূমির বায়োম হলো ভৌগোলিক অঞ্চল থেকে এমন একটা ভৌগোলিক অঞ্চল যেখানে বাৎসরিক বৃষ্টিপাত 25 সেন্টিমিটারেরও কম। মরুভূমিতে তো অবশ্যই বৃষ্টিপাত কম হয়, তো ওইখানে বাৎসরিক বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটারেরও কম, এবং এখানে বাষ্পায়নের হার অনেক বেশি। তুমি জাস্ট এই কনসেপ্টটা মাথায় রাখবা যে মরুভূমিতে জলের অভাব থাকবে। তো জলের অভাব মানে কি? বাৎসরিক বৃষ্টিপাতের পরিমাণ কম, তারপর বাষ্পায়নের হার বেশি। বাষ্পায়নের হার বেশি হইলে কি হবে? ওইখান থেকে পানি কিন্তু কমে যাবে, রাইট? বুঝছো? তারপর জলীয় বাষ্প থাকে না। জলীয় বাষ্প কোথাও থাকা মানে কি? সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকা। কিন্তু মরুতে যেহেতু বৃষ্টিপাত কম থাকে, তারপর জলের অভাব থাকে, এই কারণে ওইখানে জলীয় বাষ্প থাকে না। আর মাটিতে জৈব পুষ্টি খুব কম থাকবে। মানে মরুভূমিতে খালি ধু ধু মরু প্রান্তর, অভাব আর অভাব, তাই না? এ ধরনের মরুভূমি উত্তর ও দক্ষিণ গোলার্ধে 30 ডিগ্রি ল্যাটিচিউডে অবস্থিত। হ্যাঁ, উত্তর ও দক্ষিণ গোলার্ধে 30 ডিগ্রি ল্যাটিচিউডে অবস্থিত। আমরা এই 30 ডিগ্রিতে দুইটা জিনিস মনে রাখবো এখান থেকে। প্রথম কথা হচ্ছে মরুভূমিগুলা উত্তর এবং দক্ষিণ গোলার্ধে 30 ডিগ্রি ল্যাটিচিউডে অবস্থিত, আর এখানে দিন এবং রাতে তাপমাত্রার পার্থক্য থাকে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। দিন এবং রাতে তাপমাত্রার পার্থক্য 30 ডিগ্রি সেলসিয়াস থাকে। মানে ধরো যে দিনের বেলায় যে তাপমাত্রা, রাতের বেলায় ওইখান থেকে 30 ডিগ্রি সেলসিয়াস মতো কম থাকে। দিনে যদি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, রাতে হবে 20 ডিগ্রি সেলসিয়াস বা এর আশেপাশে, এরকম 30 ডিগ্রি আপস অ্যান্ড ডাউন। ওকে, সবচেয়ে বড় মরুভূমি কোনটা? সাহারা মরুভূমি, যেটা আফ্রিকা মহাদেশের প্রায় অর্ধেক স্থান জুড়ে অবস্থিত। সাহারা মরুভূমি, এটা জিকেতে পড়ছো। এছাড়া আছে হচ্ছে দক্ষিণ আমেরিকার মরুভূমি আছে। ওকে,
আর কার্বন বিজারণের আমরা জানি যে 3টা পদ্ধতি আছে, C3 চক্র, C4 চক্র আর ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। সো মরুভূমির যে উদ্ভিদগুলা, ওদের ক্ষেত্রে হচ্ছে ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম দেখা যায়, ঠিক আছে। ওকে, তারপর তৃণভূমির বায়োম। তৃণ মানে কি? ঘাস, বুঝতেই পারতেছো, এখানে হচ্ছে এই যে ঘাস হচ্ছে এখানে প্রধান। তৃণভূমির বায়োমে হচ্ছে ঘাস প্রধান। আর হিউমাস জিনিসটা কি? জৈব বস্তু সমৃদ্ধ, বুঝছো? পুষ্টি, প্রচুর পুষ্টি থাকে এখানে, জৈব বস্তু থাকে। সো তৃণদে যেহেতু অনেক তৃণ জন্মায়, যেখানে দেখবা ঘাস, প্রচুর পরিমাণে ঘাস জন্মায়, প্রচুর ঘনবসতি, একটার পর একটা একটার পর একটা ঘাস জন্মাই থাকে। অন্য অন্য উদ্ভিদ কিন্তু এত পর পর এত ঘনবসতিভাবে জন্মায় না, যেমনটা ঘাস জন্মায়। তো ওদের ক্ষেত্রে অনেক পুষ্টির প্রয়োজন। তো তৃণভূমির বায়োমে অনেক হিউমাস থাকে মাটিতে। ওকে, মাটিতে হিউমাস সমৃদ্ধ। ওকে, আরেকটা জিনিসও দেখবা, সামনে আছে এটা, যে ওই যে চিরহরিত বা চিরসবুজ যে বনাঞ্চল, ওইখানেও কিন্তু এরকম হিউমাস সমৃদ্ধ থাকে, মাটিতে প্রচুর হিউমাস থাকে। তো এই দুইটা জিনিস এইভাবে মনে রাখতে পারো যে যেখানে পুষ্টির প্রয়োজন ওইখানে হিউমাস থাকবে, যেহেতু জৈব বস্তু হিউমাস। তো এই যে তৃণভূমি, এখানে পুষ্টির প্রয়োজন বেশি পরিমাণে, হিউমাস থাকে এখানে এই জন্য। তারপর চিরহরিত বা চিরসবুজ, ওরা যেহেতু সারা বছর সবুজ থাকতেছে, ওদের তো অবশ্যই পুষ্টি একটু বেশিই লাগবে। তো ওদের ক্ষেত্রে হিউমাস সমৃদ্ধ মাটি থাকে, এইভাবে মনে রাখবা। ওকে, সাভানা বায়োম। আচ্ছা, সাভানা কথাটা থেকে একটু একটা জিনিস তুমি মাথায় রাখবা, যে এখানে স্বাচ্ছন্দ্য নাই। না মানে নাই, আর সাভা মানে হচ্ছে, সাভা দিয়ে মনে রাখবা স্বাচ্ছন্দ্য, একটু কষ্টের জীবন এখানে না। হ্যাঁ, মানে স্বাচ্ছন্দ্য নাই বা শোভা নাই ওইখানে, মানে একটু শুষ্ক আবহাওয়া, ঠিক আছে। সাভানাতে হচ্ছে দীর্ঘ শুষ্ক আবহাওয়া থাকে, শুকনো মৌসুম। সাভানাতে দীর্ঘ শুকনো মৌসুম থাকে। ওকে, তুন্দ্রা বায়োম কোনটা? বরফ আচ্ছাদিত যে অঞ্চলগুলা, ওইটা হচ্ছে তুন্দ্রা বায়োম। সবচেয়ে উত্তরের স্থলভাগের বায়োম হলো তুন্দ্রা। হুম, এই যে বরফ হিসেবে এখানে বরফ গড়ে গড়ে পড়ে থাকে বেশিরভাগ সময়, দীর্ঘ শীতকালে এখানে বরফ জমা হয়ে থাকে। তো উত্তরের স্থলভাগ হচ্ছে তুন্দ্রা অঞ্চলটা। এখানে মৃত জীবদেহ পুষ্টির প্রধান উৎস, যা নাইট্রোজেন এবং ফসফরাস সমৃদ্ধ। মৃত জীবদেহ পুষ্টির প্রধান উৎস, যেটা নাইট্রোজেন এবং ফসফরাস সমৃদ্ধ। ওকে, তুন্দ্রা অঞ্চলের প্রধান উদ্ভিদ হচ্ছে মস এবং লাইকেন। এটা আমি এইভাবে মনে রাখি যে তুন্দ্রা অঞ্চল, ওইখানে যেহেতু প্রচুর পরিমাণে বরফ পড়বে, মানুষ বেশিরভাগ সময় দেখা যায় যে ওইখানে মাছ পুড়িয়ে খায়, রান্না করার থেকে দেখা যায় যে মানুষ পুড়ায়ে খায় বিভিন্ন জিনিস, মাংস পুড়িয়ে খায়, মাছ পুড়িয়ে খায়। তো পোড়ানো যে খাবারগুলা, মাছ পুড়িয়ে মাংস পুড়িয়ে খাওয়ার সময় একটু যদি মশলা হয়, তাহলে কিন্তু খাবারটা জমে ক্ষীর পুরা, দারুণ লাগে কিন্তু খাইতে। সো তুন্দ্রা অঞ্চল বরফ আচ্ছাদিত অঞ্চল, ওইখানে মশলা দিয়ে খাবারটা দারুণ জমে। সো মশ দিয়ে হচ্ছে মশ, আর লা দিয়ে লাইকেন। ওকে, তুন্দ্রা অঞ্চলে মশলা থাকে। তুন্দ্রা অঞ্চলে মশলা থাকে, মশ এবং লাইকেন থাকে। ওকে, আচ্ছা, ট্রপিক্যাল রেইন ফরেস্ট। ট্রপিক্যাল রেইন ফরেস্ট জিনিসটা কি? যেখানে সারা বছর বৃষ্টিপাত হয়, এই যে বৃষ্টিপাত প্রায় সারা বছর হয়, ট্রপিক্যাল রেইন ফরেস্ট। বিশ্বের সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইন ফরেস্ট হচ্ছে আমাদের সবারই পরিচিত বন আমাজন রেইন ফরেস্ট। আমেরিকার কোথায়? এটা দক্ষিণ আমেরিকা, ঠিক আছে। দক্ষিণ আমেরিকার আমাজন রেইন ফরেস্ট, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার আমাজন রেইন ফরেস্ট, যেটাকে বলা হয় পৃথিবীর ফুসফুস। পৃথিবীর ফুসফুস। কেন পৃথিবীর ফুসফুস বলা হয়? কারণ পৃথিবীর মোট অক্সিজেনের 20% মুক্ত হয় হচ্ছে এই আমাজন রেইন ফরেস্ট থেকে। আমরা জানি উদ্ভিদই তো অক্সিজেন মুক্ত করে। তো এইখানে অনেক অনেক উদ্ভিদ, ওরা হচ্ছে পৃথিবীর মোট অক্সিজেনের 20% মুক্ত করে থাকে। ওকে, তো আমাজন রেইন ফরেস্ট সম্পর্কে আমরা কয়েকটা জিনিস মনে রাখবো, যে এটা হচ্ছে সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইন ফরেস্ট, পৃথিবীর ফুসফুস বলা হয় এটাকে, 20% অক্সিজেন নির্গত করে এটা। ওকে, আচ্ছা। আর দ্বিতীয় বৃহত্তম ট্রপিক্যাল রেইন ফরেস্ট হচ্ছে ইন্দোনেশিয়ান দ্বীপপুঞ্জগুলা। হ্যাঁ, ইন্দোনেশিয়ান দ্বীপপুঞ্জ হচ্ছে দ্বিতীয় বৃহত্তম ট্রপিক্যাল রেইন ফরেস্ট। আর এইখানটায় হচ্ছে বনের উপর ক্যানোপি দেখা যায়। ওকে, ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট। আচ্ছা, ট্রপিক্যাল রেইন ফরেস্ট হচ্ছে যেখানে সারা বছরই বৃষ্টিপাত হয়, কিন্তু সিজনাল কথা দেখে বুঝতে পারতেছে তো এখানে নির্দিষ্ট মৌসুমে বৃষ্টিপাত হয়, যেমন বর্ষাকালে। বাংলাদেশে এরকম ট্রপিক্যাল সিজনাল রেইন ফরেস্ট দেখা যায়,
এই যে বাংলাদেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেটের বন কতকটা এই জাতীয়। হ্যাঁ, এই যে বাংলাদেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেটের বনগুলা, এইগুলা হচ্ছে ট্রপিক্যাল সিজনাল রেইন ফরেস্টের মতো কাইন্ড অফ। তারপর বার্মার যে সেগুন বন, বার্মার সেগুন বন হচ্ছে এই ট্রপিক্যাল রেইন ফরেস্ট জাতীয়। পত্রঝরা বা পর্ণমোচী বনাঞ্চল, এটা কি যে বছরের যে কোনো একটা সময়ে গাছপালার পাতাগুলা সব ঝরে যাবে, ওইটা হচ্ছে পত্রঝরা বা পর্ণমোচী বনাঞ্চল। হ্যাঁ, ওকে। বাংলাদেশের এরকম পর্ণমোচী বা পত্রঝরা বনাঞ্চলের উদাহরণ হচ্ছে শালবন। শালবনের প্রধান উদ্ভিদ হচ্ছে শাল, ঠিক আছে। এই যে শালবনের প্রধান উদ্ভিদ হচ্ছে শাল। ওকে, তো শালবন বিহার চিহ্নিত। তো শালবনটা হচ্ছে ময়েস্ট রেসিডুয়াস ফরেস্ট, বাংলাদেশের ময়েস্ট রেসিডুয়াস ফরেস্ট। মনে রেখো, শালবন হচ্ছে পত্রঝরা বা পর্ণমোচী বনাঞ্চলের উদাহরণ। আর যদি বলে যে ময়েস্ট রেসিডুয়াস ফরেস্টের উদাহরণ কোনটা, ওইটাও হবে হচ্ছে শালবন। ওকে, সো এটা গুরুত্বপূর্ণ কিন্তু। ওকে, আচ্ছা, এবার জলাভূমির যে বায়োম সেটা আমরা দেখি। জলাভূমির বায়োমে আমরা দুই ধরনের পানি দেখতে পাই। প্রথম হচ্ছে লোনা পানি আর একটা হচ্ছে মিঠা পানি। তো মিঠা পানির উৎস হিসেবে আমরা কি কি দেখতে পাই? হ্রদ ও পুকুর, এখানে মিঠা পানি পাই আমরা। হ্রদ ও পুকুরের মধ্যে এটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে: বেলা অঞ্চল, অগভীর অঞ্চল, গভীর অঞ্চল। হ্যাঁ, আর লোনা পানি, এটা হচ্ছে সামুদ্রিক বা লোনা পানির অঞ্চল, পৃথিবীর সবচেয়ে বড় এবং প্রথম বায়োম। দেখো, পৃথিবীতে সমুদ্রে যত পানি আছে এরকম পানি কি আর কোথাও আছে? আর সমুদ্রের পানি কি লোনা না? এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় এবং প্রথম বায়োম হচ্ছে এই লোনা পানির যে বায়োম, ঠিক আছে। পৃথিবীর সবচেয়ে বড় এবং প্রথম বায়োম হচ্ছে সামুদ্রিক বা লোনা পানির বায়োম। আচ্ছা, তারপর গড়ান অঞ্চল। গড়ান অঞ্চলটা দেখে রেখো। পেলাজিক অঞ্চল, এটা কি মানে সামুদ্রিক বা লোনা পানির যে বায়োমটা, ওইটাকে এই কয়েকটা টাইপে ভাগ করা হয়েছে আর কি, যে গড়ান অঞ্চল, পেলাজিক অঞ্চল, বেন্থিক অঞ্চল, এবিসাল অঞ্চল। ওকে, তো নাম দেখে বুঝতে পারবা এগুলা হচ্ছে লোনা পানির বায়োমকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে: গড়ান অঞ্চল, পেলাজিক অঞ্চল, বেন্থিক অঞ্চল, এবিসাল অঞ্চল। এইগুলা হচ্ছে লোনা পানির যে বায়োম, এটার উদাহরণ। ওকে, তারপর আসে হচ্ছে প্রাণী ভৌগোলিক অঞ্চল। এই পার্টটা গুরুত্বপূর্ণ, এখান থেকে খুবই প্রিসাইজভাবে কিছু কিছু পার্ট মনে রাখতে হবে প্রাণী ভৌগোলিক অঞ্চল থেকে। পৃথিবীতে এই 6টা প্রাণী ভৌগোলিক অঞ্চল আছে। 6টা প্রাণী ভৌগোলিক অঞ্চল, এগুলা কি কি? প্যালিআর্কটিক অঞ্চল, অরিয়েন্টাল অঞ্চল, অস্ট্রেলিয়ান অঞ্চল, নিও ট্রপিক্যাল অঞ্চল, ইথিওপিয়ান অঞ্চল, আর হচ্ছে নিয়ার্কটিক অঞ্চল। তবে এখান থেকে বেশি গুরুত্বের সাথে যেটা দেখতে হবে, তো মনে রাখবা যে বাংলাদেশ হচ্ছে এই ওরিয়েন্টাল অঞ্চলে অবস্থিত, ঠিক আছে। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, এগুলা হচ্ছে এই ওরিয়েন্টাল অঞ্চলে অবস্থিত। ওকে, আচ্ছা, এই ছকটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে এখানে তো অনেকগুলা প্রাণীর নাম দেওয়া আছে, আমাদের একটু বেছে বেছে পড়তে হবে, কারণ এতগুলা প্রাণীর নাম তো মনে রাখা সম্ভব না, তাই না? তো আমরা যেটা মনে রাখবো, এই যে ওরিয়েন্টাল অঞ্চলে, এখানে যেহেতু বাংলাদেশ অবস্থিত, এটা একটু মনে রাখবো। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, হ্যাঁ, মালয়েশিয়া, থাইল্যান্ড, এইগুলা হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চলে অবস্থিত, ঠিক আছে। তো ওরিয়েন্টাল অঞ্চলের যে প্রাণীগুলা, এইগুলা আমরা একটু মনে রাখার চেষ্টা করব, যেহেতু আমরা এখানে অবস্থিত। তো আমার রিকমেন্ডেশন এটা থাকবে যে তুমি যদি এমনি মনে রাখতে না পারো, তো দেখবা যে ইউটিউবে ফাহাদ ভাইয়ের একটা ক্লাস আছে, ফাহাদ বায়োলজি ইউটিউব চ্যানেলে একটা ক্লাস আছে, তুমি সার্চ দিলেই পেয়ে যাবা যে ওরিয়েন্টাল অঞ্চলের প্রাণী মনে রাখার পদ্ধতি। এটা লিখে সার্চ দিবা, দেখবা যে একটা সুন্দর একটা 10 মিনিটের একটা ক্লাস পেয়ে যাবা ফাহাদ ভাইয়ের, ওইটা দেখে নিবা। আমিও পারি, ওইটা আমারও মনে আছে, আমিও মুখস্থ আছে ওইটা টেকনিকটা। তবে আমি উনি যেহেতু এই টেকনিকটা সুন্দর করে দিয়েছেন, ক্রেডিটটা আমি ওনাকে দিতে চাই। ওনার ভিডিও দেখবা, একটু ভিউজ হবে ওনার, আমি আর এটা কপি করলাম না। তো ওইটা ওনার, ওইটা দেখে যার বোঝার দরকার ওইটা একটু দেখে টেকনিকটা নিয়ে নিই ওইখান থেকে। আচ্ছা, তো অস্ট্রেলিয়ান অঞ্চল, এইখানে কি কি প্রাণী থাকে দেখো। অস্ট্রেলিয়ান অঞ্চলে আমরা জানি যে প্লাটিপাস,
তারপরে হচ্ছে ওই যে ক্যাঙ্গারু, আমরা জিন তত্ত্ব ও বিবর্তন চ্যাপ্টারে, তারপর প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস চ্যাপ্টারেও কিন্তু দেখছিলাম যে অস্ট্রেলিয়ান অঞ্চলে কি থাকে, মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণী, তাই না? মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণী অর্থাৎ ক্যাঙ্গারু, এটা থাকে কোথায়, এই অস্ট্রেলিয়া অঞ্চলে, ঠিক আছে? এই যে ক্যাঙ্গারু, তারপর হচ্ছে এই যে প্লাটিপাস, ক্যাঙ্গারু প্লাটিপাস এইগুলা থাকে হচ্ছে অস্ট্রেলিয়া অঞ্চলে। তারপর বার্ডস অফ প্যারাডাইস, দেখো অস্ট্রেলিয়াতে অনেক মানুষই দেখো না অস্ট্রেলিয়াতে চলে যায়, বলে দেখ বিশাল শান্তির দেশ, বিদেশ হিসেবে অনেকে অস্ট্রেলিয়া পছন্দ করে। তো প্যারাডাইস একদম স্বর্গের মতো একটা জায়গা, বার্ডস অফ প্যারাডাইস। ওকে, এভাবে মনে রেখো যে অস্ট্রেলিয়া অঞ্চলে কী কী থাকে, ক্যাঙ্গারু আছে, তারপর হচ্ছে প্লাটিপাস আছে, বার্ডস অফ প্যারাডাইস আছে। ওকে, তারপর নিউ ট্রপিক্যাল অঞ্চল থেকে পিরানহা নামটা মনে রাখতে হবে। তো এটা এইভাবে মনে রাখতে পারো যে নতুন জীবন, নতুন প্রাণ, নতুন প্রাণ, নিউ প্রাণ, নতুন প্রাণ বা নিউ প্রাণ। নিউ প্রাণ কথাটা দিয়ে মনে রাখা যায় যে নিউ দিয়ে হচ্ছে মনে রাখবো যে নিউ দিয়ে নিউ ট্রপিক্যাল, নিউ দিয়ে নিউ ট্রপিক্যাল। ওকে, নিউ দিয়ে নিউ ট্রপিক্যাল, আর হচ্ছে প্রাণ দিয়ে পিরানহা। এটা মেডিকেলে একবার আসছিল যে পিরানহা কোন অঞ্চলের প্রাণী। নিউ প্রাণ, নতুন প্রাণ দিয়ে মনে রাখবো, নিউ দিয়ে নিউ ট্রপিক্যাল, প্রাণ দিয়ে পিরানহা। ওকে, তো পিরানহা হচ্ছে নিউ ট্রপিক্যাল অঞ্চলের প্রাণী। ওকে, তারপর ইথিওপিয়ান অঞ্চল, দেখো ইথিওপিয়া এটা হচ্ছে আফ্রিকাতে, তাই না? তো ইথিওপিয়ান অঞ্চল হচ্ছে আফ্রিকার যে সাহারা মরুভূমির যে অঞ্চলটা, ওইটা হচ্ছে ইথিওপিয়ান অঞ্চল। ইথিওপিয়ান অঞ্চল হচ্ছে আফ্রিকার অঞ্চলের যে সাহারা মরুভূমি অঞ্চলটা, ওইটা হচ্ছে ইথিওপিয়ান অঞ্চল। আর এখানে আর্মাডিল্লো প্রাণী থাকে, আর্মাডিল্লো, এটাও মেডিকেলে একবার আসছিল। তো আফ্রিকা আর্মাডিল্লো এইভাবে মনে রাখা যায়। তো ইথিওপিয়ান অঞ্চল হচ্ছে আফ্রিকান অঞ্চলটা, আয় আফ্রিকা, আয় আর্মাডিল্লো, এইভাবে মনে রাখা যায়, আর্মাডিল্লো আফ্রিকা। ওকে, আচ্ছা। আর নিয়ার্কটিক অঞ্চল থেকে এই যে হামিং বার্ডটা মনে রেখো, হামিং বার্ড, হামিং বার্ড দেখা যায় হচ্ছে নিয়ার্কটিক অঞ্চলে। তো এইভাবে প্রিসাইজভাবে দেখো, কারণ সবগুলা তো আর মনে রাখা পসিবল না, এইগুলা গুরুত্বপূর্ণগুলো একটু মনে রেখো, এইগুলা থেকে আসলে আসবে। আর এই আর কি। আচ্ছা, ওরিয়েন্টাল অঞ্চল, আগে দেখছি যে ওরিয়েন্টাল অঞ্চলে হচ্ছে এই যে বাংলাদেশ, ভারত, তারপর শ্রীলঙ্কা, এইসব অঞ্চল অবস্থিত হচ্ছে এই ওরিয়েন্টাল অঞ্চলে। তো এই যে ওরিয়েন্টাল অঞ্চলে হচ্ছে ভারতীয় উপ অঞ্চল, ওরিয়েন্টাল অঞ্চল হচ্ছে 4টা উপ অঞ্চলে বিভক্ত। ভারতীয় উপ অঞ্চল, সিংহলীয় উপ অঞ্চল, সিংহলীয় উপ অঞ্চল বলতে ওই যে শ্রীলঙ্কাকে বোঝায়, সমগ্র শ্রীলঙ্কা। দেখবা যে শ্রীলঙ্কা ক্রিকেট টিমের জার্সিতে দেখবা যে সিংহের একটা লোগো দেওয়া থাকে, দেখছো? তো সিংহলীয় অঞ্চলটা হচ্ছে শ্রীলঙ্কার যে অঞ্চলটা। তারপর ইন্দো চীন উপ অঞ্চল, আর হচ্ছে ইন্দো মালয় উপ অঞ্চল, ইন্দো চীন, ইন্দো মালয়। এমসিকিউতে ইন্দো বার্মা দিয়ে দিতে পারে, তো মনে রাখো ইন্দো বার্মা কিন্তু নাই। ইন্দো চীন, ইন্দো মালয়, ভারতীয় সিংহলীয়, ইন্দো চীন, ইন্দো মালয়, ভারতীয় সিংহলীয়। ওকে, আচ্ছা। মিঠা পানির এন্ডেমিক প্রাণী, মিঠা পানির এন্ডেমিক কোনটা? পাবদা, এটা ডেন্টালে 22-23 আসছিল। মিঠা পানির এন্ডেমিক হচ্ছে পাবদা, পাবদা হচ্ছে মিঠা পানির এন্ডেমিক। মিঠা পানির এন্ডেমিক কোনটা? পাবদা। আর এইখানে কয়েকটি এন্ডেমিক প্রাণীর নাম দেওয়া আছে, ততটা গুরুত্বপূর্ণ না, রিডিং মাইরো। আচ্ছা, বাংলাদেশের বনাঞ্চল, বাংলাদেশ আমরা জানি যে 6 ঋতুর দেশ বাংলাদেশ, তবে বর্তমানে আসলে 3টা ঋতুই বেশিরভাগ অনুভব করা যায়। অনুভব করা যায় হচ্ছে 3টা ঋতু, সেটা হচ্ছে বর্ষা ঋতুটা তুমি একটু অনুভব করতে পারবা, শীত আর হচ্ছে গ্রীষ্ম। তাছাড়া হেমন্ত, বসন্ত, এরা কোন দিক থেকে যায়? হুম, তো এটাই যে শরৎ, হেমন্ত, বসন্ত, এগুলা কিন্তু ঠিকভাবে অনুভব করা যায় না। আমরা সাধারণত গরমকাল, বর্ষাকাল এবং শীতকাল এটা ভালোভাবে অনুভব করতে পারি বর্তমানে, জলবায়ুর পরিবর্তনই বলা যায়। তো সবচেয়ে বেশি গরম পড়ে হচ্ছে এই যে এপ্রিল থেকে মে মাসে, আর সবচেয়ে বেশি শীত পড়ে হচ্ছে জানুয়ারি মাসে। আর জুলাই সেপ্টেম্বর মাসে অধিক বৃষ্টি হয়। এই যে এইচএসসি পরীক্ষা যে সময়টায় হয়, ওই সময় দেখবা যে প্রচুর বৃষ্টিপাত হয়। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সময়টাই হচ্ছে এইচএসসি পরীক্ষা হয়, ওই সময় প্রচুর বৃষ্টিপাত হয় কিন্তু
বন্যা হয় কিন্তু প্রায়। আচ্ছা, আর তার ঠিক আগে মানে আমরা যদি ঋতুচক্রটা দেখি কীরকম হয়, প্রথমে আসে গ্রীষ্ম, তারপরে আসে বর্ষা, তাই না? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এইভাবেই তো পর্যায়ক্রমে আসে। তো বর্ষার আগে আসে হচ্ছে গ্রীষ্ম, অর্থাৎ জুলাই সেপ্টেম্বরের দিকে তো বৃষ্টি থাকে, এটা আমরা বুঝছি। তো এর আগে অর্থাৎ এপ্রিল, মে, জুন এইসব সময়টাই হচ্ছে গরম পড়ে প্রচুর আকারে। আর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সব সময়টাই হচ্ছে প্রচুর শীত পড়ে, এই আর কি। ওকে। আর বাংলাদেশের বনাঞ্চল, 3 ধরনের বনাঞ্চল: চিরসবুজ, যেখানে হচ্ছে সারা বছরই গাছের সবুজ পাতা থাকে। আর পত্রঝরা বা পর্ণমোচী, এটা অলরেডি আমরা দেখে ফেলছি। আর ম্যানগ্রোভ অঞ্চল, এটাও আমরা দেখছি। এটা হচ্ছে ওই যে সমুদ্র উপকূলে সুন্দরবন অঞ্চল, এটা আর কি। আর এটাও বলছিলাম যে মাটিতে হিউমাস অধিক থাকে কোথায়, বলছিলাম না যে চিরহরিত বা চিরসবুজ বনাঞ্চলে হচ্ছে মাটিতে হিউমাস থাকে বেশি পরিমাণে। এখানটার উদ্ভিদগুলা ততটা গুরুত্বপূর্ণ না, একটা বার রিডিং দিও: গর্জন, চাপালিশ, বাঁশবন, ছনবন। বাঁশবন, ছনবন এগুলা হচ্ছে চিরসবুজ বনাঞ্চলে এইসব উদ্ভিদ থাকে। আচ্ছা, বাংলাদেশে একটা বন আছে, একটা স্পেশাল বন। কীরকম? ওই বনে একই সাথে যেরকম বন অঞ্চল, ঠিক একইভাবে ওখানে মানে পানিও আছে, ঠিক আছে? জলাবদ্ধ বন। কখনো যদি সুযোগ হয় রাতারগুল ভ্রমণ করতে যাও, ওইখানে কীরকম জলাবদ্ধ বন, যেমন এখানে জলাবদ্ধতাও যেমন আছে, ওটার একটা বনও। সো রাতারগুলকে বলা হয়ে থাকে হচ্ছে সোয়াম্প ফরেস্ট। রাতারগুলকে বলা হয় সোয়াম্প ফরেস্ট। মিঠাপানি বা স্বাদুপানি জলাশয় দ্বারা জলাবদ্ধ বন, সিলেটের উত্তর অংশে অবস্থিত রাতারগুল জলাবন। ওকে। আর রাতারগুলে দেখা যায় হচ্ছে একমাত্র বন্য গোলাপ, রোজা ইনভোলাক্রাটা। ওকে, এটা মেডিকেলে আসছিল যে একমাত্র বন্য গোলাপ কোথায় দেখা যায়, রোজা ইনভোলাক্রাটা। নামটাও মনে রাখো একটু, বৈজ্ঞানিক নামটা। এটা দেখা যায় হচ্ছে রাতারগুলে। রাতারগুলে দেখা যায় হচ্ছে বাংলাদেশের একমাত্র বন্য গোলাপ, রোজা ইনভোলাক্রাটা। আর এটা কিন্তু বর্তমানে প্রায় বিলুপ্তের পথে, সাধারণত দেখা যায় না। বিলুপ্ত প্রায়। রোজা ইনভোলাক্রাটা বন্য গোলাপ, এটা দেখা যায় রাতারগুলে। আর পত্রঝরা বা পর্ণমোচী বনাঞ্চল, এটা হচ্ছে ওই যে শালবন। শালবন বিহার নামে পরিচিত। গাজনী বন নামেও পরিচিত এটা, গজনী বন বা রাংটিয়া বন। রাংটিয়া বন ও গজনী বন নামেও পরিচিত এটা। শালবনের প্রধান উদ্ভিদ হচ্ছে শাল। ওকে। তো এইখানটায় বার্ষিক বৃষ্টিপাত কম পরিমাণ, 125 সেন্টিমিটার থেকে 175 সেন্টিমিটার। তাই বাতাসে আর্দ্রতা অপেক্ষাকৃত কম থাকে। আর এই যে এই অঞ্চলের মাটিতে কীরকম হয়, লৌহের পরিমাণ অধিক থাকায় মাটিতে আয়রন অক্সাইড হিসেবে, মানে লৌহের পরিমাণটা অধিক থাকার কারণে মাটির বর্ণ লাল বা হলুদাভ। মাটি বেশ অ্যাসিডিক, বর্ষায় কর্দমাক্ত এবং শীতে শুকনো অবস্থায় থাকে। তো এখান থেকে এইটুকু দেখো যে কেন লাল হয়, লৌহের কারণে। লৌহের কারণে মাটির বর্ণ লাল বা হলুদাভ হয়। লৌহের কারণে মাটির বর্ণ লাল বা হলুদাভ হয়। এখন প্রশ্ন হচ্ছে কোথায়? পর্ণমোচী বা পত্রঝরা বনাঞ্চল যে এলাকাগুলোতে, ওইখানে। ওকে। আচ্ছা, এখানটায় উঁচু চালা এবং বাইদ দেখা যায়। উঁচু চালা এবং বাইদ, যদি কখনো ওই সব জায়গা ভ্রমণের সুযোগ হয় দেখো, এগুলো লক্ষ্য করবা, চালা এবং বাইদ। তবে মনে নাই থাকারই কথা। এটা এভাবে মনে রাখতে পারো যে যেহেতু পত্রছড়া বা পর্ণমোচী বনাঞ্চল, তো পাতা ধরে গিয়ে একটা ঢিবির মতো সৃষ্টি হচ্ছে, মানে উঁচু উঁচু জায়গার সৃষ্টি হচ্ছে, ওইটাকে আমরা চালা বলতেছি। আর সমতল ভূমি হচ্ছে বাইদ। আসলে এটা কিন্তু মূল কনসেপ্ট না যে পাতা ঝরে গিয়ে চালার সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু আসলে না। বাট আমরা মনে রাখার জন্য এটা বললাম আর কি, যে পাতা ঝরে গিয়ে উঁচু উঁচু চালার সৃষ্টি করে। ওকে, এইভাবে এমনি মনে রাখার স্বার্থে। প্রধান প্রধান উদ্ভিদ এখানে কি কি? এই যে শাল আছে, তারপর হচ্ছে কুম্ভি, বহেড়া, কড়ই, কুজ্জি, এগুলা হচ্ছে এই শালবনের প্রধান উদ্ভিদ, পর্ণমোচী উদ্ভিদগুলা এগুলা। আচ্ছা, ম্যানগ্রোভ বা উপকূলীয় বনাঞ্চলের যে উদ্ভিদগুলা, এটা অলরেডি আমরা দেখে ফেলছি। ম্যানগ্রোভ বনাঞ্চলের যে উদ্ভিদগুলা, ওই যে মনে আছে, সুন্দর বরের গলায় হার পরাবে কে, লিনা পরাবে, এই যে টেকনিক দিয়ে পড়ছিলাম, ওইগুলাই হচ্ছে এই ম্যানগ্রোভ বনাঞ্চলের উদ্ভিদের উদাহরণ। ওকে।
আর ম্যানগ্রোভ বনাঞ্চলে মাটি কীরকম হয়? অবশ্যই লবণাক্ত হয়, মাটি এবং পানি লবণাক্ত হয়। মাটির পিএইচ 7-এর কাছাকাছি, লবণাক্ততার পরিমাণ শুষ্ক ওজনের 10 থেকে 50 ভাগ। ওকে, এখন আমরা কিছু বিলুপ্ত প্রায় জীবের সাথে পরিচিত হব। বিলুপ্ত প্রায় কিছু উদ্ভিদ আছে, যেমন তালিপাম। তালিপাম হচ্ছে একটা বিলুপ্ত প্রায় উদ্ভিদ। মানে এমনি দেখলেই বুঝতে পারবা, কয়েকটা বার দেখবা তো, রিডিং দিবা কয়েকটা বার, দেখলে আর তুমি তো এমনি দেখতে পারো যে তালিপাম কি তুমি দেখো কোথাও? এটা বিলুপ্ত হয়ে গেছে অলরেডি, মানে প্রায় বিলুপ্ত প্রায়, তাই না? তালিপাম, তারপর হচ্ছে মল্লিকা ঝাঁঝি, নাম দেখলেই বুঝতে পারবা। তারপর খুদে বড়লা, তালিপাম, মল্লিকা ঝাঁঝি, খুদে বড়লা, তারপর করুদ, রোটালা। ওকে, তালিপাম, মল্লিকা ঝাঁঝি, খুদে বড়লা, করুদ, রোটালা, এগুলো হচ্ছে বিলুপ্ত প্রায় উদ্ভিদ। আর বিলুপ্ত প্রায় কিছু প্রাণী, রাজ শকুন। এই যে বয়স্ক মানুষদের কাছ থেকে গল্প শোনা যায় যে তারা যখন ছোট ছিল বা তাদের সময়ে তারা যেই হারে শকুন দেখেছে, এখন সে শকুন নাই বললেই চলে, নাই, বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত প্রায়। হ্যাঁ, রাজ শকুন বিলুপ্ত প্রায়। তারপর হচ্ছে ঘড়িয়াল, মিঠা পানির কুমির, তারপর হচ্ছে নীলগাই, শুশুক। শুশুক হচ্ছে নদীতে দেখবা, শুশুক, আমার শুশুক দেখার অভিজ্ঞতা আছে। নদীতে দেখবা যে এরকম, এই যে এরকম ঝাঁপ দেয় শুশুকগুলা। তো এইগুলা হচ্ছে বিলুপ্ত প্রায়। ওকে, তো অলমোস্ট আমরা শেষের দিকে চলে আসছি। জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিসমূহ, দুইটা পদ্ধতি আছে, ইন সিটু সংরক্ষণ আর হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। ইন সিটু সংরক্ষণ, এক্স সিটু সংরক্ষণ। তো ইন সিটু যেটা, এটা হচ্ছে প্রাকৃতিক সংরক্ষণ। আর তোমার এক্স সিটু যেটা, সেটা হচ্ছে কৃত্রিম। তো এটা সহজেই মনে থাকবে তোমার, এই যে এক্স, এক্স বলতে তোমরা কি বুঝো? সেটা আর্টিফিশিয়াল বা ফেক ছিল, এরকম বুঝো না? এক্স মানে কি? ফেক। প্রাক্তন অলওয়েজ ফেকই হয়, তাই না? আচ্ছা, এক্স, সে হচ্ছে ফেক, কৃত্রিম, রিয়েল না, তাই না? আর ইন সিটু যেটা, সেটা হচ্ছে প্রাকৃতিক। ওকে, তো এখান থেকে এমসিকিউ যদি আসে, কীরকম আসে জানো? বলে যে কোনটি ইন সিটু সংরক্ষণ পদ্ধতির উদাহরণ নয়, বা কোনটি এক্স সিটু সংরক্ষণ পদ্ধতির উদাহরণ। তো অপশন দিয়ে দেয় 3টা ইন সিটু থেকে, একটা এক্স সিটু থেকে, অথবা 3টা এক্স সিটু থেকে, একটা ইন সিটু থেকে, এরকম দেয়। তো এই জন্য তোমার যে কোনো একটা মনে রাখতে হবে। হয় তুমি এক্স সিটুর উদাহরণগুলো মনে রাখো, না হয় ইন সিটুর উদাহরণগুলো মনে রাখো। আমার ব্যক্তিগত রিকমেন্ডেশন হচ্ছে তুমি ইন সিটুগুলো মনে রাখো। ইন সিটু মনে রাখার টেকনিক আমি দিয়ে দিচ্ছি, একদম সুন্দরভাবে মনে থাকবে এটা। দেখো, এই যে এখন ফুটবল বিশ্বকাপ চলতেছে, তো এটা কিন্তু আরও মজা আরও বেড়ে যায় যদি একসাথে ফ্রেন্ডদের সাথে মিলে খেলা দেখা হয়। তো কত ইন্টারেস্টিং হতো যদি ধরো একটা সুন্দর মনোরম পরিবেশ, একটা পার্কে বসে বড় পর্দায় যদি ফুটবল খেলা দেখা যাইতো ফ্রেন্ডদের সাথে মিলে, তাহলে দারুণ হতো না? ইন্টারেস্টিং হতো না সেটা? কিন্তু মানে পার্ক কর্তৃপক্ষের কাছ থেকে তো অভয় নেওয়া লাগবে, তাই না? মানে অনুমতি নেওয়া লাগবে তো, রাইট? পার্কে বসে খেলা দেখার জন্য তাদের কাছ থেকে তো অনুমতি নেওয়া লাগবে। এজন্য এটা এইভাবে মনে রাখো যে বিশ্বকাপ খেলা পার্কে বিশ্বকাপ খেলা দেখার অভয়, এই একটা জিনিস দিয়েই কাভার হয়ে যাবে। দেখার অভয়, অভয় মানে অনুমতি। তাহলে পার্কে বিশ্বকাপ খেলা দেখার জন্য অভয় লাগবে, অনুমতি লাগবে। তো পার্কে দিয়ে, আচ্ছা পাকে হয়ে গেছে, পার্কে দিয়ে কি কি মনে রাখতে হবে? যত ধরনের পার্ক আছে, দেখো ইন সিটু পদ্ধতিতে ন্যাশনাল পার্ক, ইকো পার্ক, সাফারি পার্ক, দেখছো? ন্যাশনাল পার্ক, ইকো পার্ক, সাফারি পার্ক, এগুলো হচ্ছে ইন সিটু পদ্ধতির উদাহরণ। তাহলে পার্ক কথাটা যেখানে পাবা, বুঝবা এখানে এটা হচ্ছে ইন সিটু পদ্ধতি। ওকে, তাই বলে আবার শিশু পার্ক কিন্তু না। হ্যাঁ, ওকে, তাহলে পার্ক জিনিসটা দিয়ে আমরা মনে রাখলাম যে শিশু পার্ক বলতেছি, ইকো পার্ক, তারপর হচ্ছে ন্যাশনাল পার্ক, সাফারি পার্ক।
ন্যাশনাল পার্কের বাংলা করলে আসে হচ্ছে জাতীয় উদ্যান। তো এমসিকিউতে যদি অপশনে জাতীয় উদ্যান দেয় তাহলে যেন কনফিউজড হয়ে যায়ও না। পার্ক মানে হচ্ছে উদ্যান, আর ন্যাশনাল থেকে হচ্ছে জাতীয়। ওকে, ন্যাশনাল পার্ক মানে জাতীয় উদ্যান। ওকে, তাহলে প্রথম কথা পার্ক দিয়ে আমরা তিনটা জিনিস কভার করলাম। তাহলে পার্কে বিশ্বকাপ, বিশ্বকাপের যে বিশ্ব, বিশ্বকাপের যে বিশ্ব, এইটা দিয়ে কি মনে রাখবা দেখো। এই যে বিশ্ব ঐতিহ্য, বিশ্বকাপের বিশ্ব দিয়ে মনে রাখবা বিশ্ব ঐতিহ্য, ওয়ার্ল্ড হেরিটেজ। ওকে, তারপর তারপর এখানে যে খেলা, এই খেলা দিয়ে কি মনে রাখতে হবে, খেলার যদি আমরা ইংলিশ করি তাহলে কি আসে, গেম। হুম, আচ্ছা দেখো, খেলা দিয়ে কি মনে রাখতে হবে দেখো, অনেকক্ষণ যাবৎ কথা বলা হচ্ছে তো এই জন্য ভয়েসটা কিরকম হয়ে গেছে। কিছুদিন আগে কাশি হওয়ার পর থেকে গলার এই সমস্যাটা হয়েছে। কই গেল রে, গেম দিয়ে মনে রাখতে হবে হচ্ছে গেম রিজার্ভ। এই যে খেলা, খেলা থেকে আসছে গেম, তো গেম রিজার্ভ। ওকে, আর অভয় দিয়ে কি আছে, তাহলে পার্কে বিশ্বকাপ খেলা দেখার অভয়, অভয় দিয়ে আছে হচ্ছে এই যে বন্যজীব অভয়ারণ্য, আর হচ্ছে বন্যজীব অভয়ারণ্য আর মৎস্য অভয়ারণ্য নাকি একটা আছে, কই গেল সেটা, কোথায় যেন আছে এটা। এই যে মৎস্য, ওই অভয় দিয়ে হচ্ছে এই যে অভয় আশ্রম। ওকে, দ্যাটস ইট। আর এখান থেকে একটা জিনিস আছে, সাফারি পার্কের উদ্দেশ্য কি, ইকো ট্যুরিজম, বিনোদন, কনজারভেশন বা গবেষণা, আর হচ্ছে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি। ইকো ট্যুরিজম, বিনোদন, কনজারভেশন, ইকো ট্যুরিজম, বিনোদন, কনজারভেশন, আর হচ্ছে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি। তো আমরা ইন সিটু যেহেতু মনে রাখতে পারছি, এক্স সিটু আমাদের আলাদা করে মনে রাখার কোনোই প্রয়োজন নাই। হ্যাঁ, আচ্ছা, টাঙ্গুয়ার হাওর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। টাঙ্গুয়ার হাওর এটাকে বলা হয়ে থাকে হচ্ছে ছয় কুড়ি কান্দা, ছয় কুড়ি বিল নয় কুড়ি কান্দা, স্থানীয়ভাবে এটাকে বলে ছয় কুড়ি বিল নয় কুড়ি কান্দা। ঠিক আছে, আর বাংলাদেশের একটি প্রখ্যাত ওয়েটল্যান্ড হচ্ছে টাঙ্গুয়ার হাওর। এই টয়ে টাঙ্গুয়ার, টয়ে ওয়েটল্যান্ড, এই যে ট ট, এভাবে ধরে মনে রাখবা। ওকে, টাঙ্গুয়ার হাওর হচ্ছে বাংলাদেশের একটা প্রখ্যাত ওয়েটল্যান্ড। কেন ট ট টেকনিক দিলাম, অনেক সময় এটা হচ্ছে রাতারগুলের সাথে টাঙ্গুয়ার হাওর অনেকের মিক্স হয়ে যায়, এজন্য এই ট দিয়ে মনে রাখবা যে টাঙ্গুয়ার হাওর হচ্ছে প্রখ্যাত ওয়েটল্যান্ড। তারপর হচ্ছে এটা রামসার সাইট। হুম, টাঙ্গুয়ার হাওরকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল। টাঙ্গুয়ার হাওরকে বলা হয়ে থাকে হচ্ছে বিনামূল্যের, বিনামূল্যের সম্পদ ভাণ্ডার। হ্যাঁ, টাঙ্গুয়ার হাওরকে বলা হয় বিনামূল্যের সম্পদ ভাণ্ডার। আর হালদা নদী সম্পর্কে তো জানো, রুই মাছ চ্যাপ্টারে পড়ছো যে হালদা নদী হচ্ছে এই যে মৎস্য প্রজননের জন্য একটা বিশেষায়িত জায়গা, মৎস্য প্রজননের ঐতিহ্য। আর ইউনেস্কো এটাকে বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যেরও যোগ্যতা রাখে। ইউনেস্কোর যে শর্ত অনুযায়ী, ইউনেস্কোর শর্ত অনুযায়ী এটা বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যেরও যোগ্যতা রাখে। আর এক্স সিটু পদ্ধতির যে উদাহরণগুলো, ওইটা মনে রাখার কোনো দরকার নাই। তবে এখান থেকে একটা জিনিস দেখো যে বীজ সংরক্ষণ, বীজ সংরক্ষণের জন্য হচ্ছে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয়। ওকে, ওকে, তো চ্যাপ্টারটা বলা যায় যে শেষ, লাস্টে একটু এখানটায় দেখো নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ। এখানে হচ্ছে অঙ্গজ অংশ সংরক্ষণ হয় মূলত। এই যে অঙ্গজ বংশ বিস্তারে সক্ষম এমন অনেক ফসলের অঙ্গজ অংশ সাধারণত অল্প জীবনকাল সম্পন্ন এবং দ্রুত বিনষ্ট হয়ে যায়। যেমন এই যে রাইজোম, অঙ্গজ অংশ বলতে কোনটাকে বোঝানো হয়েছে, রাইজোম, বাল্ব, টিউবার, করম, এগুলাকে। হ্যাঁ, নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করা হয় এগুলাকে। ইনভিট্রো সংরক্ষণ, আচ্ছা এগুলো হচ্ছে এক্স সিটু সংরক্ষণ পদ্ধতি, দরকার নাই মনে রাখার, আমরা তো ইন সিটু মনে রাখতেছি, তাই না? আচ্ছা, IUCN এর রেড লিস্ট ক্যাটাগরি, রেড লিস্ট ক্যাটাগরিগুলো দেখো।
বিলুপ্ত প্রজাতি আছে, কিছু আছে হচ্ছে বিলুপ্ত প্রায়। কই গেল? আচ্ছা, বিলুপ্ত প্রজাতি আর বন্য পরিবেশে বিলুপ্ত মানে কি? বন্য পরিবেশে বিলুপ্ত হচ্ছে যে যেসব প্রজাতি প্রাকৃতিক বন্য পরিবেশে আর পাওয়া যায় না, ওই সংরক্ষণ করে রাখা আছে সরকারিভাবে, সেই হিসেবে কিছু একটা দুটা উদ্ভিদ আছে, ওইগুলা হচ্ছে বন্য পরিবেশে বিলুপ্ত। আর যেইগুলা টোটালি কোথাও নাই ওইগুলা হচ্ছে পুরাই বিলুপ্ত। আর অতি বিপন্ন, তারপর হচ্ছে বিপন্ন প্রজাতি আছে, বিপদগ্রস্ত বা সংখ্যাগ্রস্ত প্রজাতি আছে, দেন বিরল প্রজাতি আছে। তো এইটা এটা এখান থেকে হচ্ছে তোমার হেডলাইনগুলো একটু দেখতে হবে, তাই ছাড়া আর কিছু না। তো এটাই আমাদের চ্যাপ্টারটা আলহামদুলিল্লাহ শেষ। তো অত্যন্ত বোরিং এই চ্যাপ্টারটা, কতটুকু জানি না এফোর্ট দিতে পারছি। তো এফোর্টটা আসলে সফলতার জন্য তোমাকে এফোর্টটা দিতে হবে। আমি যতটুকু চেষ্টা করছি যতটুকু পারছি চেষ্টা করছি। তো এটা প্র্যাকটিস করতে হবে, একটা কোশ্চেন ব্যাংক নিবা, সেখান থেকে প্র্যাকটিস করবা এমসিকিউগুলো, আর বারবার রিডিং দিতে হবে। ইনশাল্লাহ সফলতা বেশি দূরে নয়। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ, দেখা হবে অন্য কোনো ক্লাসে। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।